স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর সাবির আহমেদ চৌধুরী, আছেন গবেষক কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। আমার হাতে বামে আছেন মানবাধিকার কর্মী, সাংবাদিক ও শিক্ষাবিদ শামসুল আলম লিটন, আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় বেগম খালেদা জিয়া এক আপসহীন রাজনীতিবিদ। স্টুডিও আলোচনা শুরু করতে চাই ডাক্তার জাহিদুর রহমান আপনাকে দিয়ে। বলছিলাম বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা, মানে অনেক আলোচনা তো করাই যায়। আসলে তিনি তিনবারের নির্বাচিত, অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী। কখনো কোনো আসনে তিনি পরাজিত হননি। এই নজিরবিহীন, মানে এই মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন, এখনও পাচ্ছেন। তার চিকিৎসা চলছে, তাকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা আছে। একটি কথা বলা হচ্ছে, এই যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের যে গণতান্ত্রিক রূপান্তর বা গণতন্ত্রের যাত্রায় যে রূপান্তরের যে জায়গাটা, এই জায়গাটা তো তার উপস্থিতিটা আসলে খুব তাৎপর্যপূর্ণ এবং অনিবার্য। এই জায়গাটিকে যদি আপনি একটু বিশ্লেষণ করতেন। একদম তাই। আমি আসলে এই কথাটা প্রায় বলছি, মানে বেগম খালেদা জিয়ার অবস্থা এই মুহূর্তে ঠিক কেমন আমরা নিশ্চিত নই, তবে অবস্থা স্থিতিশীল ছিল, তার চাইতে আরও খারাপ কিছুটা হয়েছে এটা অনুমান করা যায়। আর অন্তত বিএনপির একজন দায়িত্বশীল নেতা কথা বলেছেন এই প্রসঙ্গে, যদিও আমরা অফিসিয়াল বক্তব্যটাকেই গ্রহণ করব। মানে আমার কাছে একটা জিনিস মনে হয় যে বেগম খালেদা জিয়া যদি ঠিক এখনও চলে যান বা এখন থেকে আরও বেশ কিছুদিন বেঁচেও থাকেন, ওনার জীবনের যে অর্জন, নতুন কোনো অর্জন হবে না। উনি আসলে অর্জন করে ফেলেছেন। মানে অর্জনটা কীরকম আমি বলতে চাই, মানে বাংলাদেশ একটা অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলো যে একটা দলের প্রধান দল মত নির্বিশেষে সবার অভিভাবকের মতো জায়গায় পৌঁছে গেছেন। এই কারণে আমি বলছি যে এটা ওনার জন্য আর প্রয়োজন নাই, ওনার চলে যাওয়াটার মতো সম্মানজনক চলে যাওয়া আসলে আর হয় না। কিন্তু আমাদের জন্য ওনাকে খুব দরকার, আমি সিরিয়াসলি মনে করি। আমাদের নির্বাচন আছে, নির্বাচন নিয়ে টার্ময়েলের পরিস্থিতি তৈরি হতে পারে, এমনকি নির্বাচনের পরও খুব স্মুথ যাবে সব কিছু, নট নেসেসারিলি। আমরা যদি আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলো দেখি, আমাদের গণঅভ্যুত্থান মধ্যপ্রাচ্যে যেগুলো হয়েছে, ধরুন আমাদের সাথে বেশ মেলবে সম্ভবত তিউনিসিয়ার, তো ওখানে তো নির্বাচন হয়েছে, নির্বাচন হওয়ার পর আনস্টেবল সরকার হতে নিজেদের মধ্যে কলহ চলতে শেষ পর্যন্ত এসে কিন্তু এখন এক ধরনের আধা অথরিটারিয়ান সরকার ক্ষমতায় চলে এসছে, তাই না? আর মিশরে তো সামরিক শাসনই চলে এসছে নির্বাচন হওয়ার পরও। সেই জন্য আমরা ওই অভিজ্ঞতাগুলোকে যদি মাথায় রাখি, আমাদের সামনের জার্নিটা খুব স্মুথ না। এই সময় বেগম খালেদা জিয়ার রোলই আছে আমি মনে করি। তিনি চাইলে যে কোনো দলকে ডাকতে পারেন, জামাতকে ডাকতে পারেন, এনসিপিকে ডাকতে পারেন, এবং উনি ওনার দলকে, ওনার দলের নেতৃত্বকে বলতে পারেন কোনো কম্প্রোমাইজের প্রয়োজন যদি হয় সেটা বলার, এবং ওনার আহ্বানে কিন্তু সারাও মিলবে, নিশ্চিতভাবেই মিলবে। সরকারকে কিছু বলতে পারে, সেনাবাহিনীকে যদি কিছু বলতে, আমরা চাই বা না চাই, সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখন। উনি প্রত্যেকটা জায়গায় এই রোল প্লে করার জায়গা আছে। সেই জন্য আমি বলি যে আমি স্বার্থপরের মতো আসলে মনে করি, স্বার্থপরের মতো চাই তিনি আরও বেশ কিছুদিন আমাদের মধ্যে থাকুন। উনি খুব হেলদি থাকবেন না, আমি ওনার স্বাস্থ্যের অবস্থা আমরা যা জানি, আমি নিজে ডাক্তার হওয়ার কারণে হয়তো খানিকটা বেশিও বুঝি অন্য সবার চাইতে। ওনার লিভার সিরোসিস ইজ এ প্রোগ্রেসিভ ডিজিজ, এটা যত দিন যাবে আরও বাড়তে থাকবে। কিন্তু তারপরও উনি কনশাস আছেন, কনশাস ছিলেন। উনি ওনার চিন্তা ব্যবহার করতে পারেন, উনি মানুষের সাথে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। গতকাল আমরা এক ধরনের বার্তা পেয়েছিলাম যে চিকিৎসকরা যে চিকিৎসাটা দিচ্ছেন সেটা তিনি নিতে পারছেন, শোনা গিয়েছিল, আজকে আবার ডিটেরিয়েট করেছে। এখন আসলে এই পর্যায়গুলোতে হয় কি, একটা পেশেন্ট কতটুকু রেসপন্ড করবে এটা খুবই আনসার্টেন। আর একটা কথা মনে রাখতে হবে, ওনার সব ডিজিজের সাথে বয়স ইটসেলফ ইজ এ ডিজিজ, এভাবে বলা যায়। দেখবেন মেডিকেলে জেরিয়াট্রিক্স বলে একটা আলাদা শাখা থাকে, মানে বার্ধক্যজনিত বয়সজনিত সমস্যা। মানে তাতে যেটা হয়, ওনার মানে কতগুলো ফেটাল ডিজিজ আছে, অন্তত একটা তো আছেই। ওনার হার্টের সমস্যা আছে, ওনার ইনফেকশনস হয়েছে, আমরা একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট দেশে বসবাস করি, তার সাথে বয়সও ওনার যথেষ্ট হয়েছে। সব কিছু মিলে আসলে কখনো নিতে পারবে, কখনো নিতে পারবে না। এখন চেষ্টা সর্বোচ্চ হচ্ছে। সবকিছুর সাথে এটাও তো যুক্ত হয়েছে, গত 15-16 বছর তিনি যেই বিনা চিকিৎসা এক ধরনের নিপীড়নের, শুধু বিনা চিকিৎসা না, এই অভিযোগ আছে এবং এটা তদন্ত করতে হবে যে তাকে উদ্দেশ্যমূলকভাবে এমন কিছু করা হয়েছে কিনা, এমন কোনো ঔষধ, মানে লিভারের টক্সিক পরিস্থিতি তৈরি করা এমন ঔষধ আছে। সো আপনি যদি লিভার কম্প্রোমাইজ থাকে, কিছু ঔষধ দেবেন না। এই অভিযোগ আছে যে পরিকল্পনা করে ওই ধরনের ঔষধ দেওয়া হয়েছে, যেটা তার এই লিভারের সিরোসিসটাকে আরও মানে ত্বরান্বিত করেছে, এবং সেটার মাসুল তিনি হয়তো দিচ্ছেন। এগুলো সব তদন্ত করা দরকার আছে। শুধু ওই স্ট্রেসও না, যে জায়গায় গেছেন সেটা শুধু না, তাকে পরিকল্পিতভাবে এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, এসব অভিযোগ আছে। সাথে একটু যোগ করে রাখতে চাই, এসব কিছুর মুখেও কিন্তু তিনি দেশ ছেড়ে যাননি। মানে 18 সালের নির্বাচনের আগেই শোনা যাচ্ছিল যে তার সাথে একটা ডিল চাওয়া হচ্ছে। আমি যতটুকু বুঝি 18 সালের উনি যদি একটা ডিল, ঠিক আছে আমাকে 30, 40, 50টা সিট দেবে,
তোমাকে আমি মেনে নিলাম, বিদেশে গেলেন, ওনার একমাত্র জীবিত সন্তানের সাথে বাকি জীবন, এবং 18 সালে ওনার একটা লিভার ট্রান্সপ্লান্ট হতেও পারতো। লিভার সিরোসিসের ডেফিনিটিভ ট্রিটমেন্ট কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট। এবার উনি গেলেন, ওনার যে বয়স এবং যে হেলথের কন্ডিশন সেটা সম্ভব হয়নি, এবং যে কারণেই তো বলা হচ্ছেন যে উনি একজন আপোষহীন রাজনীতিবিদ। ইন অল কনসিডারেশনস অতীত ছিলই, অতীত ইনফ্যাক্ট এবার উনি একেবারে যে জীবনের ঝুঁকি নিয়ে কাজটা করেছেন, এবং 24-এর আগেও আমরা দেখেছি তার সাথে ডিল করার, বিএনপির লোকজনের সাথে ডিল করার চেষ্টা করা হয়েছে, উনি করেননি। আমি খুব অবাক হই, মানে আমি ওনার জায়গায় দাঁড়িয়ে মাঝে মাঝে চিন্তা করি এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করতাম আসলে, অবিশ্বাস্যভাবে। এই জন্য বলছি ওনার অর্জন করার আর কিছু বাকি নেই। একটু বলে শেষ করি, ইভেন আওয়ামী লীগও ওনাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে বলে আমি বলছি। 5 আগস্টের পরবর্তী সময় তার যে স্ট্যান্স, তার দলকে তিনি যেভাবে গাইড করেছেন যে আওয়ামী লীগের কারো উপরে কোনো হামলা অন্যায় কিছু দূরেই থাকে, না করা, শুধু না তাদেরকে প্রটেক্ট করা, সেটা যাতে হতে না পারে সেটা নিশ্চিত করা। সো অসাধারণ রোল প্লে করেছেন তিনি। জি, এনসিপি যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, এই যে বেগম খালেদা জিয়া একজন সবার অভিভাবক হয়ে ওঠা, এবং ঠিক এই সময়টায় এবং আগামী দিনে তো নিঃসন্দেহে কতটা প্রয়োজন আসলে, এই যে ধন্যবাদ। প্রথমত আমি তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমরা গত 2 দিন ধরে এটা নিয়ে আলোচনা করছি। একজন ব্যক্তির মানে থাকা না থাকা এবং সুস্থ থাকা না থাকা যখন একটা জাতির বা একটা জনগোষ্ঠীর রাজনৈতিক ভবিষ্যতের সাথে জড়িয়ে যায়, তখন বুঝতে হবে যে তিনি অত্যন্ত মানে তিনি তার যে দলীয় রাজনীতির ঊর্ধ্বে অলরেডি উঠে গেছে সবার, এবং এইটা অর্জন করা খুব সহজ না। আমাদের অন্তত আমাদের এই অঞ্চলের 50-60 বছরের রাজনীতি আমরা দেখি, অনেক রাজনীতিবিদ আমরা দেখেছি, তাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, অনেকে একেবারে কালজয়ী হয়েছেন। নিঃসন্দেহে তাদের একেবারে যদি শর্ট লিস্ট করা হয় তাহলে বেগম খালেদা জিয়া সেখানে থাকবেন। তিনি কিন্তু আর সাবেক কোনো জেনারেলের কিংবা সাবেক কোনো প্রেসিডেন্টের ওয়াইফ এভাবে দেখা যাবে না। মানে যেটা ধরেন শেখ হাসিনার ক্ষেত্রে আমি যেটা দেখতাম সবসময় আমাকে খুব আশ্চর্য করতো যে উনি সবসময় বাবার রেফারেন্সে কথা বলতেন, আমার বাবা এইভাবে একেবারে শেষ দিন পর্যন্ত। কিন্তু বেগম খালেদা জিয়াকে এটা দেখা যেত না, এবং তিনি যতটুকু এসেছেন সেটা হচ্ছে যে তার সম্পূর্ণ তার নিজের অর্জন। সামরিক স্বৈরাচার এরশাদকে সমর্থন না করা বা বৈধতা না দেয়া, তারপরে গণতান্ত্রিক পিরিয়ডে আপনার প্রথম দফায় তারা ক্ষমতায় ছিলেন, এবং জনগণের আন্দোলন বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা মেনে নেয়া। আমরা কিন্তু বিএনপির ওই যে 96 নির্বাচন করাটা সমালোচনা করি, কিন্তু এটাও কিন্তু ঠিক, তারা কিন্তু তখন ক্ষমতা আঁকড়ে থাকতে চায় নাই এবং জনগণের আন্দোলনটাকে তারা স্বীকৃতি দিয়েছে, সাংবিধানিক স্বীকৃতি, এবং এখানে বেগম খালেদা জিয়ার ভূমিকাটা অনস্বীকার্য। ফলে এই যে তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার এটা এবং তার যে স্যাক্রিফাইস বাংলাদেশের রাজনীতির জন্য, আমি আরেকটা ডিফারেন্ট দল করার পরেও আমি অবশ্যই আমাকে এটা বলতে হবে যে এটা বাংলাদেশের জন্য ইনক্রেডিবল। এবং আমরা এই জেনারেশনের পলিটিশিয়ান হিসেবে তার কাছ থেকে তার এই যে অনমনীয়তা এটা আমরা শিখি। তিনি অনেকবার মানে তাকে দেশ থেকে অন্য দেশে ফোর্সফুলি পাঠানোর চেষ্টা করা হয়েছে চিকিৎসার নামে কিংবা অন্য কোনোভাবে মুচলেকা দিয়ে, তিনি কিন্তু প্রত্যেকবার এটা প্রত্যাখ্যান করেছেন। এমনকি তিনি 1/11-এর সময়ে আওয়ামী লীগকেও বা শেখ হাসিনাকে রাজনীতিতে রেখেছেন। যখন -2 পায়তারা চলছিল তখন কিন্তু শেখ হাসিনাকে তিনি রাজনীতিতে মানে তার পক্ষে দাঁড়িয়েছেন। কিন্তু শেখ হাসিনার মধ্যে আমরা এটা দেখি নাই। শেখ হাসিনা যেভাবে ব্যক্তিগতভাবে প্রতিহিংসা পরায়ণ হয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যাপারে, এবং যেভাবে কুৎসিতভাবে পুরো আওয়ামী লীগ আমলে আপনি সোশ্যাল মিডিয়ার ওই ট্রেন্ডগুলো যদি দেখেন, তারপর টক শোগুলোতে যেভাবে বেগম খালেদা জিয়ার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হতো এবং যেভাবে ভিলিফিকেশন করা হতো, জঙ্গিবাদী তকমা দেওয়া হতো, এটা মানে শেখ হাসিনার একেবারে নিজস্ব ক্ষোভ এরকম মনে হয় আর কি তার জনপ্রিয়তায়। এবং আপনার মনে থাকবে যে একটা ফোন কল, যেটা বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার একটা ফোন কল, এটা কিন্তু পরিকল্পনাই করা হয়েছিল, যে মানে পরিকল্পনা করে এটাকে মানে ফাঁস করা হয়েছিল, এবং সেখানে দেখানোর চেষ্টা করা হয়েছে যে শেখ হাসিনা খুবই উদার এবং বেগম খালেদা জিয়া হচ্ছেন একদম রূঢ় এরকম। তো এই পুরো কিন্তু তিনি কিন্তু 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচনগুলোকে বৈধতা দেন নাই, এবং না দেওয়ার কারণে কিন্তু সে আওয়ামী লীগের যে শাসন এইটার বিরুদ্ধে যে বাংলাদেশের মানুষের অবস্থান, এটা তার এই বৈধতা না দেওয়ার মাধ্যমে একরকম প্রতিষ্ঠিত হয়েছে। এবং তিনি যদি এটা বৈধতা দিতেন তাহলে আওয়ামী লীগের মানে জন্য এটা আরও সহজ হতো, যেটা তার জাতীয় পার্টিকে যে চেষ্টা করেছে, কিন্তু তিনি না দেওয়ার কারণে এবং আমি দেখলাম যে 2011 সালেই বগুড়ার একটা সমাবেশে বেগম খালেদা জিয়া বলেছেন যে ওই সমাবেশের যারা এসছেন তাদেরকে বলছেন যে গণঅভ্যুত্থানের জন্য ঢাকায় আসতে হবে, 2011 সালে। তার মানে হচ্ছে যে তিনি ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যখন বাতিল করলো আওয়ামী লীগ 11 সালে পঞ্চদশ সংশোধনী করলো, এরপরে তিনি বুঝে গেছেন যে আওয়ামী লীগকে আর নিয়মতান্ত্রিক মানে যে নির্বাচনের মধ্য দিয়ে যে ক্ষমতা হস্তান্তর, এই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে সরানোর কোনো সুযোগ নাই। আওয়ামী লীগকে সরাতে হবে জনগণের শক্তির মধ্য দিয়ে।
পরবর্তীতে দেখেন বাংলাদেশ কিন্তু 24-এর এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন ঘটলো আর কি। ফলে এই দিকে অবশ্যই বেগম খালেদা জিয়া পায়োনিয়ার, এবং তার ব্যক্তিগত স্যাক্রিফাইস আছে। এই যে আজকের আমাদের এই জায়গায় আসার পেছনে তার ব্যক্তিগত অনেক অবদান এবং স্যাক্রিফাইস আছে, এটা আমরা ডেফিনেটলি বাংলাদেশ এটা স্মরণ করবে। আমরা এই মুহূর্তে এখন যে পরিস্থিতির মধ্যে আছি, সারা দেশে একটা আমি গত 2 দিন ধরেই দেখবেন যে নানা ধরনের গুঞ্জন চলছে, এবং আমরা সবাই কিন্তু উদ্বিগ্ন। আমরা সবাই চাচ্ছি যে তার কিছু অতি উৎসাহী লোক নানা ধরনের এটাকে নিয়ে নানা কিছু করার চেষ্টা করছে, কিন্তু বাকি সবাই কিন্তু চাচ্ছেন যে তিনি মোটামুটি যতটুকু পারা যায় সুস্থ হয়ে স্টেবল অবস্থায় আবারও থাকুন, এবং এই নির্বাচনে তিনি অংশ নেওয়ার পরিকল্পনা করেছেন 3টা আসন থেকে। তো সেটা তিনি ঘরে বসে হলেও তিনি তো তার নাম থাকাটাই যথেষ্ট এই নির্বাচনে। ফলে এটা যদি করে যেতে পারেন, আমি মনে করবো যে বাংলাদেশ তিনি তো বাংলাদেশকে অনেক দিয়েছেন, বাংলাদেশের তাকে যেটা দেয়ার এই নির্বাচনের মধ্য দিয়ে 3টা আসনে তাকে বিজয়ী করার মধ্য দিয়ে সেটা করা সম্ভব হবে। কারণ আমরা চাই যে তিনি এই নির্বাচনে অংশ নেওয়ার মতো সুস্থতা কিংবা তার যে কনসাসনেস সেটা থাকুক, এবং আমরা আশা করছি যে এই এখন যে দুর্যোগটা চলছে তার স্বাস্থ্যকে কেন্দ্র করে এটা দ্রুতই কেটে যাবে। আমরা নিঃসন্দেহে সেই প্রত্যাশা রাখি। পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাবের আহমেদ চৌধুরী, এই যে বেগম খালেদা জিয়া এবং এই যে বাংলাদেশের জন্য, এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার যে আত্মত্যাগ এবং এই যে গণতান্ত্রিক উত্তরণের এই ধাপটাতেই খুব ক্রান্তিকালীন এই সময়টাতে বেগম জিয়ার উপস্থিতিটা আসলে কতটা তাৎপর্যপূর্ণ এবং কতটা জরুরি? ধন্যবাদ। আসলে আলোচনা তো হলোই, কিন্তু প্রাথমিকভাবে যখন প্রথম উনি দলের হাল ধরেন, উনি কিন্তু মোটেই প্রস্তুত ছিলেন না সেই নেতৃত্বটা নেয়ার জন্য। এবং সেই অবস্থায় যখন এত বড় একটা ঘটনা একটা দলের ক্ষেত্রে হয়, তার পরবর্তীতে আমরা দেখি যে কিভাবে উনি দলকে সুসংগঠিত করেছেন, তার যেই নেতৃত্বের গুণাবলী। এবং এর বেশ কিছুদিন পরে যখন সেই সময়ের আপনার এরশাদ বিরোধী আন্দোলনে যে তার যে ভূমিকা এবং এই যে তাদের যে অবদানের কারণে সেই 91 সালের যে নির্বাচন এবং সেই নির্বাচনে জয়ী হয়ে আসা, এটা কিন্তু খুব সহজ বিষয় ছিল না। তার পরবর্তীতে আমরা দেখেছি যে উনি একের পর এক যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, এবং একটা ভালো দিক কি এখানে আমাদের দেশে যেটা একটু কম দেখা যায়, যে রাজনৈতিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঠতার আশ্রয় উনি তেমন একটা দেখা যায় না তার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াগুলোতে। মূলত উনি চেষ্টা করেছেন যে জনমানুষের জন্য যেটা ভালো সেই কাজগুলো করার। এবং পরবর্তীতে ডেমোক্রেটিক ট্রানজিশনে যেটা অনেক জায়গায় বলা হয় যে বারংবার যেটা এই দলটা যেমন পরিচয় দিয়েছে, সেই একইভাবে যে পরবর্তীতে আমরা দেখেছি যে কী ধরনের চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে, যে অনেকেই এক্সপেক্ট করতো না যে এই ধরনের দৃঢ়তা নিয়ে থাকা সম্ভব, যেখানে সারা দেশের মানুষই বলা যায় একটা সময় হাল ছেড়ে দিয়েছিল, যে যা হচ্ছে এটা মেনে নিয়েই চলার মতো একটা অবস্থা। এখন বর্তমানে যে জায়গাটা হচ্ছে যে এই যে ডেমোক্রেটিক ট্রানজিশন, এখানে ওনার উপস্থিতিটা খুবই প্রয়োজন। কারণ আমরা দেখেছি, এটা যদি আমরা বলি যে সেই ইরানিয়ান রেভলিউশনের ক্ষেত্রে অনেকটা যদি আয়াতুল্লাহ খোমেনির সেই ভূমিকা ফ্রান্সে থেকে উনি সংগঠিত করার চেষ্টা করেছেন, পরবর্তীতে এসেও যে একীভূত করেছেন, বা দেশের অন্যান্য জায়গাতেও যে এই যে ওনার একটা অবস্থান, এবং আমরা দেখছি যে দিন দিন এই জায়গাটা প্রতিভাত হচ্ছে। ওনাকে সম্মানের আসনে কিন্তু প্রত্যেকেই আসীন করছেন, আমাদের যে স্টেক হোল্ডার্সগুলো রয়েছে। এখন আমাদের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের যে জায়গাটা, আমরা তো বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আছি, পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আছি, এবং এটা খুব ভালোভাবেই বলা যায় যে সামনে যদি নির্বাচনও হয়, এটা খুব স্মুথ প্রসেস হবে না। সেখানেও বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে, চড়াই উতরাই হবে, বিভিন্ন ধরনের আন্দোলন বা পাওয়া না পাওয়ার অনেক বিষয় থাকবে। তো এই যে প্রত্যেকের যে স্টেক হোল্ডার্সদের একটা যাওয়ার জায়গা বা শেষ কথা বলার একটা জায়গা, এই রোলটা কিন্তু উনি খুব ভরসার যে জায়গাটা, এটা প্লে করার ওনার খুব ভালো সুযোগ ছিল, এবং বলবো যে এখনও হয়তো ওনাকে বিধাতা বা আল্লাহ যদি সেই সহায় করেন আর কি। এটা বাংলাদেশের জন্য বেশি প্রয়োজন, কারণ না হলে যে টার্ময়েলটা হয়তো ফেস করতে হবে, এটা আমরা তো মানে রাজনৈতিক সংস্কৃতিটা এমন করে গড়ে তুলেছি যে কেউ কাউকে না মানার রাজনীতি, যেটা সেখানে শেষ ভরসার যে আশ্রয়স্থল বলেছেন। এবং আমরা এটাও দেখেছি যে 5ই আগস্ট পরবর্তী বেশ কয়েকটা ঘটনায়, যেমন বিএনপির সাথে উনি ওনার রাজনৈতিক দলকে যে পরামর্শগুলো দিয়েছেন আন্দোলন কেন্দ্রিক বা তাদের যে সমঝে চলা কেন্দ্রিক,
ওনার নির্দেশনায় কিন্তু দলকে আমরা দেখেছি যে একটা রিফাইন্ড ওয়েতে তারা অনেক কিছু ডিল করেছে। 5ই আগস্ট পরবর্তী বা পূর্বেও আমরা যখন আলোচনা করতাম যে যদি কখনো বিগত রেজিমটা ফল করে, আমাদের একটা ধারণা ছিল হাজার হাজার লোক মারা যাবে, যেটা যে প্র্যাকটিসটা আমরা আমাদের রাজনৈতিক সংস্কৃতি আওয়ামী লীগের লোকজন তো বলতো এটা যে, এবং তারা সেটা উল্লেখ করতো, ডেটা দিয়ে বলতো এবং ভয়ভীতি দেখাতো তাদের নেতাকর্মীদের। তো সেই জায়গায় তো আমরা এই উত্তরণের জায়গাটায় কিন্তু একটা বলিষ্ঠ ভূমিকা ছিল, যেইভাবে সবাইকে, এবং এখানেই বোঝা যায় যে আপনার নেতৃত্বর যে জায়গাটা এবং একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত এটা কিন্তু খুব সহজ না। নেতা আপনার জাতীয় পর্যায় থেকে অনেক সময় অনেক কিছু বলেন, তো এটা যে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত মেনে নেয়ার জায়গা বা মেনে চলার জায়গা, কারণ তাদের প্রত্যেকেরই তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, লস হয়েছে। তো এই জায়গাটা একটা বিশাল, এবং বিশেষ করে আমাদের এখন এই ডেমোক্রেটিক ট্রানজিশনে বলবো যে ওনার এই অবস্থানটা খুবই প্রয়োজন। এছাড়াও দলের ভিতর যে জায়গাগুলো আমরা দেখছি যে তাদের যে তারেক রহমান কেন্দ্রিক যেই বিষয়গুলো বারবার প্রতিভাত হচ্ছে বা আলোচনায় আসছে, সেই কেন্দ্রিক এই অবস্থানটা আরও বেশি জোরে। তো আমরা আশা করব যে আল্লাহ পাক হয়তো সহায় হবেন এবং সামগ্রিকভাবে আমাদের বাংলাদেশের জন্য হয়তো ওনার আরও দীর্ঘজীবী উনি হবেন, সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। যে মানবাধিকার কর্মী, সাংবাদিক ও শিক্ষাবিদ শামসুল আলম লিটন, এই যে নানা দিক তো আলোচনা হলো, এই যে ওনাকে নিয়ে বিশ্ব নেতাদেরও, যত সরকার প্রধান আছেন, রাষ্ট্রপ্রধান আছেন, বিশ্ব নেতাদেরও তার সুস্বাস্থ্য কামনা করে নানা বাণী দিচ্ছেন। নরেন্দ্র মোদী টুইট করেছেন তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে। এই যে মানে বাংলাদেশ থেকে একজন বিশ্ব নেতা হওয়া, এই জায়গাটিতে যদি আপনি একটু। আপনাকে অনেক ধন্যবাদ তাইমুর। বেসিক্যালি আমি একটু সংশোধন দিয়ে দিই, আমি শিক্ষাবিদের চেয়ে শিক্ষানুরাগী শব্দটা একটু আরেকটু পারফেক্ট হবে, কারণ আমি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং আমার ব্রডকাস্টিং মিডিয়া ক্যারিয়ারের পাশাপাশি এবং একজন ব্রিটেনে একজন প্র্যাকটিসিং সলিসিটর, লয়ার অলসো। তো থ্যাংক ইউ। আমার মনে হয় যে এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যে তাৎপর্য, ওনার যে ব্যক্তিত্ব, ওনার যে অবস্থান এবং রাজনৈতিক দলের রাজনৈতিক নেতা থেকে প্রধানমন্ত্রী, বারবার রাষ্ট্রশাসন ক্ষমতা নির্বাচনের মাধ্যমে এবং চড়াই উতরাই সবসময় যে তিনি 100% সফল হয়েছেন তা নয়, অনেক ক্ষেত্রে অনেক ধরনের সংকটের মধ্যে দিয়ে গেছেন এবং সেই সংকটগুলো তিনি যেভাবে মোকাবেলা করেছেন এবং সর্বশেষ যেই সংকটগুলো তিনি মোকাবেলা করেছেন, এখান থেকে আমাদের যে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে অহিংস, আমরা একদিকে দেখি আমার ফাঁসি চাই গ্রন্থে মিস্টার রেন্টু ধানমন্ডির বাড়িতে, যিনি দীর্ঘ সময় ছিলেন শেখ হাসিনার রাজনৈতিক বিশ্বস্ত সহযোগী মুক্তিযোদ্ধা, তার গ্রন্থ থেকে যে নেত্রীকে আমরা আবিষ্কার করি, যে স্বরূপ পাই, ঠিক তার একেবারেই বিপরীত। একই দেশে দুই নেত্রী যখন নাম একসঙ্গে উচ্চারিত হয় রাজনৈতিক ক্ষেত্রে, কিন্তু ব্যক্তিত্ব পুরোটা অপোজিট। যেটা তুষার একটু বলছিলেন যে 96 সালে একটা খারাপ নির্বাচন করতে হয়েছিল, সেটি রাজনৈতিক সংকট অতিক্রমের জন্য, কিন্তু আমাদের স্পষ্ট মনে আছে। এক সেকেন্ড আমি একটা ছোট্ট জিনিস যোগ করে দিই, ওই নির্বাচনটা করতে হতো না। বিএনপি এবং বেগম খালেদা যে মেনে নিয়েছিলেন দাবি, কিন্তু ততদিন আওয়ামী লীগ আর পার্লামেন্টে নেই, সো 2/3 মেজরিটি ছিল না, সেই কারণেই ওই নির্বাচনটা আসলে করতে হয়েছিল। এবং এই জন্যই আজকে তুষার ভিন্ন পার্টি এবং নতুন প্রজন্মের রাজনৈতিক দল এনসিপি রাজনৈতিক অঙ্গনে হাড্ডাহাড্ডি প্রস্তুতি, বিতর্কের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার তাদের যে প্রজন্মের অঙ্গীকার, সেখান থেকেও বলছেন বেগম খালেদা তাদের কিন্তু অনেক কিছু দেখার সুযোগ হয় না। এই জেনারেশন, তারা কিন্তু ইতিহাসের একটা ছোট্ট অংশ হয়তো তারা এখন পড়ছে, কিন্তু আমরা যখন 86 থেকে 90 পর্যন্ত আমি নিজে এরশাদ বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম, সর্বশেষে একটা ঘটনা আমার মনে হয় এই প্রজন্ম জানেন না, এটা আজকে জানা দরকার। তিনি ছাত্রদেরকে যখন ঐক্যবদ্ধ হতে বললেন, তখন আসলে ছাত্রদের ঐক্যবদ্ধ অবস্থা ছিল না, কারণ বারবার ডাকসু নির্বাচনে ছাত্র সংগ্রাম পরিষদ দুই ভাগ হচ্ছে, ছাত্র সংগ্রাম পরিষদ সংগ্রামী ছাত্র জোট এবং মাঝখানে বামদের ঐক্য। এবং এই ঐক্যটা যে খুব কঠিন ছিল সে তার প্রমাণ হচ্ছে 86-তে তিনি যখন নির্বাচনে চলে গেলেন, ছাত্রদের মধ্যে বড় ধরনের সংঘাত তৈরি হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ পড়ল এবং সেখানেও আমরা খালেদা জিয়ার যে অহিংস নীতি দেখেছি। কারণ যখন জয় বাংলা স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ ছাত্রদেরকে ডিসমান্টেল করে দেওয়া হলো শেখ হাসিনা, তখন খালেদা জিয়া কিন্তু ছাত্রদেরকে বারবার হুঙ্কার দিলেন যে ছাত্রদের মধ্যে দলের চেয়ে দেশ বড়, এই আদর্শ নিয়ে তোমাদের
স্বৈরাচার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। এবং তিনি কখনো এই চিন্তা করেননি যে স্বৈরাচারের সহযোগী হয়ে সংসদে বিরোধী দলের নেতা অথবা পার্লামেন্টে কিভাবে একজন আরেকটি গণতান্ত্রিক শক্তিকে ল্যাং মেরে তিনি গণতন্ত্রের জন্য প্রাতিষ্ঠানিক যে ক্যারেক্টার, প্রাতিষ্ঠানিক যে অঙ্গীকার এবং গণতন্ত্রের সঙ্গে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, জনগণের যে রাষ্ট্র কাঠামোতে অংশগ্রহণ, এই ব্যাপারটিকে অবিচ্ছিন্নভাবে দেখেছেন। ঠিক একই সময় তার বিপরীত নেতৃত্ব, তার নাম একসঙ্গে উচ্চারিত হতো, দুঃখজনকভাবে হলে সত্য, সম্পূর্ণ বিপরীত। এবং আজকে যেই দেশে তিনি আশ্রয় নিয়েছেন এবং যেই দেশের স্বার্থে তিনি গত 15 বছর নিরলসভাবে কাজ করে গেছেন, তিনি নিজেও বলেছেন, এবং ওই পক্ষ থেকেও একইভাবে সব ধরনের অগণতান্ত্রিক আচরণকে সমর্থন করে আমাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। সেই দেশের প্রধানমন্ত্রী আজকে যখন তার পাশে এসে দাঁড়ান বিশ্ব নেতৃত্বের পাশাপাশি, তাতে তার প্রতি যে তার যে ব্যক্তিত্ব, তার যে পাহাড় সমাজে এই ভাবমূর্তি তিনি তৈরি করেছেন অনেক সংকট অতিক্রম করে। এবং একটা যে দেশে আমাদের বিবেকের মৃত্যু ঘটেছে, সেটা আমি আহমদ সফার কথা দিয়ে বলি যে বুদ্ধিজীবীদের কারণে, তথাকথিত বুদ্ধিজীবীদের কারণে। এবং এই বুদ্ধিজীবীদের কথা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না এবং তাদের কথা শুনলে স্বাধীন থাকবে না। এই কথাটার মধ্য দিয়ে এখন রাজনীতিতে সেই কঠিন জায়গাটি থেকে তিনি দলীয় নেতা থেকে একটা রাষ্ট্রীয় স্টেটস উইমেনে উপনীত হয়েছেন। এবং গত 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে তিনি আরও বড় মাপে স্বরূপে উন্মোচিত হয়েছেন বলেই আমরা বিভিন্ন সময়ে দেখেছি মিডল ইস্টের যে দেশগুলো গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের চেয়ে তাদের মানবতা অথবা অন্যান্য বিষয়ে তাদের অঙ্গীকার হয়তো অনেক বেশি। তার সংকটকালে তারা প্রত্যেকে তার পাশে দাঁড়িয়েছেন। যেই এতিম ফান্ড নিয়ে কথা বলা হলো, সেই এতিম ফান্ডের ঘটনা নিয়ে একদিন যখন জাতি সব কিছু জানবে, তখন বাংলাদেশে শেখ হাসিনার প্রতি একরাশ ঘৃণা মানুষের পাহাড় সম হবে। সেই স্টোরি এখনও ওইভাবে প্রতিষ্ঠিত নয়। তো সেই জন্য আজকে কুয়েত বলুন, সৌদি আরবে বলুন, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য বলুন, যুক্তরাজ্যে শেখ হাসিনা যখন যেতে চাইলেন তখন তার প্রতি যে অশ্রদ্ধা প্রদর্শন করা হলো, তার রাজনৈতিক আশ্রয়কে প্রত্যাখ্যান করে কয়েক মিনিটের মধ্যে, ঠিক তার বিপরীত চিত্র ঘটেছে খালেদা জিয়ার ক্ষেত্রে বারবার। তো এই কারণে আমি বলবো পশ্চিম, পূর্ব অথবা পুরো বিশ্বেই, হ্যাঁ, এটা একজন বাংলাদেশের জিওগ্রাফিক্যাল একটা ইম্পর্টেন্স আছে, পলিটিক্যাল ইম্পর্টেন্স আছে, সেটা আমরা খুব ভালো করে জানি, বুঝি। এবং বাংলাদেশ রাষ্ট্রকে যারা ভালোবাসে তারা সেই জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্সটা নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। সেখানে বেগম খালেদা জিয়া একটা অনবদ্য ভূমিকা নিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক তাৎপর্য কারো উপর ঝুঁকে, কারো উপর হেলে থেকে আমাদের টিকতে হবে, বাঁচতে হবে, প্রতিরক্ষা করতে হবে, এই বিশ্বাস, এরকম একটা গোলামের বিশ্বাস তিনি কখনো ধারণ করেননি বলেই আমরা সর্বশেষ দেখি তিনি যখন বিরোধী নেত্রী 2011 সালে মনমোহন সিং প্রোটোকল ভেঙে তিনি কিন্তু সরাসরি এসেছিলেন বিমানবন্দরে। আর আমরা আমাদের যে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করে তিনি শেষ পর্যন্ত একেবারে একটা সম্ভবত পররাষ্ট্র দপ্তরের কোনো একজন ডিজি পর্যায় পর্যন্ত নিয়ে এসেছিলেন তার প্রোটোকলকে। সো আমি মনে করি এক নেত্রী দেশকে ডুবিয়েছেন, জনগণকে হত্যা করেছেন, ছাত্র খুনি হয়েছেন, ছাত্রদের বুকের রক্ত দিয়ে তিনি তার মসনদ রক্ষা করার চেষ্টা করেছেন। আর এক নেত্রী জীবন দিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করেছেন, গণতন্ত্র রক্ষার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এবং তিনি বলেছিলেন 91 সালে, ওদের হাতে গোলামের জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই স্লোগানের মধ্য দিয়ে আজকে তিনি কিন্তু অনবদ্য হয়ে আছেন। ডাক্তার জাহিদুর রহমান, গত 23 নভেম্বর যেদিন থেকে বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন, সেদিন থেকেই আরেকটি বিষয় সবচেয়ে বেশি আলোচনায় আসছে, সেটি হচ্ছে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার বড় ছেলে কবে দেশে ফিরছেন এই নিয়ে ওনার একটা স্ট্যাটাস, এবং তারপরে আরও নানা বক্তব্য, নানা দিকে নানা ধরনের মন্তব্য আছে। এই যে আজকেও আইন উপদেষ্টা বলছেন যে তার দেশে ফেরা আইনগত বাধা থাকলে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে, নিরাপত্তা নিশ্চিত করা হবে, দেশে আসতে কোনো বাধা নেই। আসলেই কি নেই? মানে সরকার খুব দ্রুত ভয় পেয়ে গেছে আমার মনে হয়, যেহেতু তিনি বলেছেন যে এটা তার একক সিদ্ধান্তের ব্যাপার না। সরকার তাড়াতাড়ি প্রথম প্রেস উপদেষ্টা, প্রেস সচিব, তারপরে পররাষ্ট্র উপদেষ্টা, তারপর আইন উপদেষ্টা সবাই মিলে কথা বলছেন। আমরা ধরে নিলাম বা আমরা জানলাম যে সরকারের দিক থেকে কোনো সমস্যা নেই, তারা সাহায্য করতে প্রস্তুত আসছে, ইটস এ গুড নিউজ। কিন্তু এই স্ট্যাটাসটা একটা পলিটিক্যাল ডিবেট ট্রিগার করেছে, এটা অনিবার্য ছিল। ওনাকে আসলে স্ট্যাটাসটা দিতেও হয়েছে আমি মনে করি, কারণ হচ্ছে তার ফেরত আসা না আসা নিয়ে এমন সব কথা বলা হচ্ছিল যেগুলো পলিটিক্যাল না। মানে তারেক রহমান 5 আগস্টের পর আমি মনে হয় সবচেয়ে বেশি যে প্রশ্নটা ফেস করেছি মানুষজনের কাছে, হ্যাঁ, মানে এক ধরনের অ্যানালিসিস করার চেষ্টা করি, তারপরে বিএনপির নেতাদের সাথে দেখা হয় যে ওনারা কি বলে, মানে এই এত বেশি প্রশ্ন আমি খুব কম শুনেছি। আমার পরিবারে, বন্ধুদের মধ্যে কোথাও
কেউ পরিচিত দেখা হলো, এই একই প্রশ্ন। এবং এটা গুরুত্বপূর্ণ, মানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটার যেটা ক্ষমতায় আসবে আমরা মোটামুটি নিশ্চিত, মানে জামাতের মানুষেরা ছাড়া সবাই নিশ্চিত জামাত নিজেরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন হয়তো দেখছে। তো সেই মানুষটার প্রধান নেতা 5 আগস্টের পর অ্যাজ সুন অ্যাজ পসিবল উনি চলে আসবেন, উনি সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন। মানে এই ডিজিটাল যুগে ভার্চুয়ালি নেতৃত্ব দেওয়া ইম্পসিবল না, কারণ উনি দিয়েছেন, উনি দলকে ভাঙন থেকে রক্ষা করেছেন লন্ডনে বসে। কিন্তু খুব বাজে কিছু প্রচারণা তার মায়ের অসুস্থতার সাথে করা হলো, যেটা আমি মনে করি একটা রেড লাইন ক্রসিং, নোংরামি হয়েছে, শব্দটা বলেই ফেললাম। নোংরামি করার চেষ্টা করেছে, উনি মাকে ভালোবাসেন না, উনি কিসের সন্তান হলেন, উনি সুসন্তান হননি, ইত্যাদি ইত্যাদি। সো তাকে কিছু বক্তব্য জানাতে হয়েছে। এরপর এটার ভিত্তিতে যে ডিবেট হচ্ছে আবার পলিটিক্যাল, এটাও আসলে হতে পারে। কারণ হচ্ছে যখন তিনি বলছেন যে এটা এককভাবে তার হাতে না, এটা অনেক স্পর্শকাতর, নানান স্পেকুলেশন চলছে। আমরা আগেও নানান স্পেকুলেশন, যেটা হয় আপনি যখন স্পষ্ট জবাব জানবেন না, নানান কারণ খোঁজার চেষ্টা করবেন, এটা কি কোনো পলিটিক্যাল স্ট্র্যাটেজির কারণ? আমার একসময় মনে হতো তিনি নির্বাচনের আগে আগে আসলে তফসিলের আশপাশে ওনার আশাজনিত একটা বিরাট হাইপ হবে, সেটা দিয়ে নির্বাচনটা অনেক ভালো হয়ে যাবে। নিরাপত্তার আলাপ এসছে, এটা ফ্যাক্ট যে দেশি বিদেশি অনেক শক্তি তার নিরাপত্তার ঝুঁকি। আমি মনে করি তারেক রহমানকে যদি আমি সরাসরি যদি বলি যে হত্যা করে ফেলা যায়, তাহলে অনেকের অনেক রকম সুবিধা আছে, দেশের অভ্যন্তরীণ শক্তি, বাইরের শক্তি, কারণ বিএনপির ওপর এটা একটা বিরাট ইম্প্যাক্ট পড়বে এবং বাংলাদেশ খুব লং টার্মের জন্য একটা আনরেস্টে ঢুকে যাবে। সো আনরেস্ট অনেকেরই কাম্য, অনেকেরই প্রার্থিত, এবং বিএনপি যত দুর্বল হয়ে যাবে, দেশের অভ্যন্তরীণ অনেক শক্তি, অনেক রাজনৈতিক দল আছে, তাদের কাছে সেটা ভালো লাগতেও পারে, সেটার ঝুঁকি আছে। সুতরাং এটা তার দেখে আসা উচিত। আর একই সাথে যখন বলছেন যে সরকার যদি না হয়ে থাকে, তার একক সিদ্ধান্ত না, সিদ্ধান্ত কি বাইরের কেউ কোনো ঝামেলা করার চেষ্টা করছে, এই আলাপও কেউ কেউ করার চেষ্টা করছেন, কোনো দেশ তাকে বাধা দিচ্ছেন বলে এক ধরনের পারসেপশন মানুষের মধ্যে আছে। যদি সেটা হয়েও থাকে, আমি মনে করি এটা রাদার ওনার জন্য একটা প্রশংসাও, যে কোনো শক্তি তাকে যদি বাধা দিতে চায় তাহলে কেন দিতে চায়, তাদের কোনো ডিল টিল দরকার আছে, সেই ডিল টিল তাদের মনের মতো করে হচ্ছে না, এসব নিয়ে হয়তো তারা সমস্যা করতে পারে। কিন্তু আমি একটা জিনিস বলি, এটা বলে এই পর্যায়ে শেষ করি, সেটা হচ্ছে কেউ কেউ আবার পরামর্শ দিচ্ছেন যে তার যদি জীবনের ঝুঁকি থাকেও উনি ওনার দেশের সবাইকে ঝুঁকির মধ্যে রেখে উনি সেফ থাকবেন, এটা কেমন কথা? এটা খুব ফালতু ব্যাপার, কারণ হচ্ছে সবার ঝুঁকি আসলে একই না। তারেক রহমান যেভাবে টার্গেটেড হবেন, তার লক্ষ বা কোটি ভাগের 1 ভাগও কেউ হবেন না, এটা মোটামুটি নিশ্চিত। তো তার এসে সুইসাইড করার যদি সেই ঝুঁকি থেকে থাকে, আমি নিশ্চিত নই, যদি থেকে থাকে সেই ঝুঁকি নেওয়া একেবারেই অনুচিত। কারণ আমি মনে করি, আমরা পছন্দ করি বা না করি, আমি শেখ হাসিনার সময় থেকে একটা কথা বলতাম, বাংলাদেশের ভাগ্যের সাথে ঘটনাচক্রে বিএনপি জড়িয়ে গেছে। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনকে চ্যালেঞ্জ করার শক্তি রাজনৈতিক দল হিসেবে বিএনপিরই ছিল, তারা করে গেছে, শেষ পর্যন্ত তারা এককভাবে সফল হয়নি। আমি এককভাবে বলছি, কারণ জুলাই গণ অভ্যুত্থানেও তাদের খুবই গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল। এবং পরবর্তী বাংলাদেশের জন্য একটা শক্তিশালী রাজনৈতিক দল দরকার, যেটা ক্ষমতায় যাবে এবং যার গ্রাসরুটে পাওয়ার আছে। আমরা তিউনিশিয়ার কথা বললাম, তিউনিশিয়াতে যে ঘটনাটা ঘটেছিল, বা ইজিপ্টেও যখন পরস্পরের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো লেগে গেল, সমস্যা ছিল শক্তির ভারসাম্যের সমস্যা ছিল, ফলে অন্যকে সুযোগ নেওয়ার স্কোপ ছিল। এই কারণে আমি বলছি বিএনপি, এবং বিএনপি কেন আমাকে যদি বলেন, আমার একটা স্পষ্ট রাজনৈতিক অবস্থান আছে। আমি একজন নিজকে পরিচয় দিতে পছন্দ করি, আমি একজন লিবারেল ডেমোক্র্যাট হিসেবে, একটা মধ্যপন্থী রাজনৈতিক দল। ঠিক একই কারণে আমি এনসিপিরও খুবই শুভাকাঙ্ক্ষী, যে তাদের রাজনীতি ফ্লারিশ করুক যতটা সম্ভব, কারণ তারাও মধ্যপন্থী রাজনীতির কথা বলেন। সো বিএনপির অ্যাবসেন্সে আমাদের উল্টো পাশে তারকে চ্যালেঞ্জ করার জন্য দেখবেন ডান থেকে শুরু করে এক্সট্রিম ডানের একটা জোট তৈরি হচ্ছে। এমন এক্সট্রিম ডানও আছে যারা তাদের সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক অ্যালাউ করে না, যারা কোনো টক শোতে কোনো নারী প্রেজেন্ট আছে কিনা সেটা জেনে নেয়, নারী থাকলে তারা আসবেন না। এরকম উগ্র অবস্থানের মানুষও কিন্তু, যদিও তারা আমাদের নিবন্ধিত রাজনৈতিক দল, তারা আছেন। সো এই প্রেক্ষাপটে বিএনপি, ডেসপাইট অল ইটস ক্রিটিসিজমস, বিএনপি 5 আগস্টের পরে যে খুব ভালো সব কিছু করেছে তা না, তাদের গ্রাসরুট যা যা করেছে, এটা মানে এই প্রেক্ষাপটে কোনোভাবেই নেওয়া যাবে না। এটা বিএনপিও অ্যাগ্রি করে, বিএনপি বহিষ্কার করেছে, কিন্তু তারপরে এটা একটা মধ্যপন্থী শক্তি। এবং এটার প্রধান হিসাবে জনাব তারেক রহমান, তার যদি নিরাপত্তাজনিত কোনো ডিজাস্টার ঘটে, এই দলটার দায়িত্ব নেওয়ার মতো আসলে এই মুহূর্তে আমি কাউকে সেই অর্থে বড় প্রস্তুত দেখি না, সেটা তার পরিবারের সদস্য হোক, তার বাইরে হোক। সেই কারণে আমি মনে করছি বাংলাদেশের ভবিষ্যতের সাথে জনাব তারেক রহমানের সুস্থ এবং বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার অবস্থানটা ধরে রাখা খুবই জরুরি।
জি, আবার আপনার কাছে আসবো স্যার। তুষার, এই যে তারেক রহমানের দেশে ফিরে আসে এবং এই যে মধ্যপন্থী একটি শক্তি বিএনপি এবং সেই দলের হাল ধরা তারেক রহমান, এবং এই যে আবারও এইভাবেই যদি বলি যে এখন নির্বাচনের সামনে পরে নির্বাচন পরবর্তী যে চ্যালেঞ্জ, সেই জায়গাটায় তারেক রহমানের ভূমিকা এবং দেশে ফিরে আসা না আসা নিয়ে এই যে এত আলোচনা সমালোচনা, কিছু জায়গায় রেড লাইন ক্রস করে একেবারে নোংরামি পর্যন্ত, এই যে তার দেশে আসাটা এবং একই সাথে তার নিরাপত্তাটুকু। আমি আবার একটু ক্লিয়ার করি, ওনার দেশে আসা একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ডিবেট, এটা সবাই করতে পারে, কিন্তু উনি কুলঙ্গার পুত্র, ওনার মা অসুস্থ, উনি আসছেন না, এটা নোংরামি। আমি ওই জায়গাতেই বলছি। জি হ্যাঁ, অবশ্যই তিনি বাংলাদেশের প্রধান দলের এখন অ্যাক্টিং চেয়ারপারসন, তার ব্যাপারে মন্তব্য করার ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখতে হবে। তবে আমি রাজনৈতিক দলগুলো যারা দায়িত্বশীল তাদের মধ্যে কিন্তু আমি এরকম দেখি নাই যে তারা এগুলো বলেছে। এগুলো সাধারণত বলে থাকেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা। অবশ্য সম্ভবত জামায়াত ইসলামের একজন নেতা বলেছেন, সম্ভবত আজহারুল ইসলাম বলেছেন। হ্যাঁ, দুকুল হারানোর ভয় অনেক নেতা দেশে আসার সাহস পাচ্ছেন না। এখন নিশ্চয়ই এমন কোনো বাস্তবতা আছে যে কারণে তিনি আসতে পারছেন না। তবে এই ক্ষেত্রে এইটাকে এখানে একটা ধূম্রজাল কিংবা ধোঁয়াশা তৈরি করার ক্ষেত্রে বিএনপি পন্থী কিছু অ্যাক্টিভিস্টেরও কিছু দায় আছে। কেমন আমি একটা উদাহরণ দিই, যেমন আমাদের একজন খুবই পরিচিত, নাম বললাম না ভদ্রতার খাতিরে, পরিচিত টকশো ব্যক্তিত্ব, তিনি ধরেন লন্ডনে দেখা করেছেন তারেক রহমানের সাথে এবং একটা ছবি তুলেছেন। সেটা দিয়ে তিনি যখন ক্যাপশন দিলেন ফেসবুকে যে জুলাই মাসে আসছেন, ব্রেকিং নিউজের মতো। এই যে ব্রেকিং হওয়ার একটা প্রবণতা, যে আমি সবার আগে শুনেছি ওনার মুখ থেকে, এবং তারপরে জুলাই না অগাস্ট না সেপ্টেম্বর না অক্টোবর, এটা কিন্তু বিএনপির অনেক নেতারাও আবার বলেছেন উনি অক্টোবরে আসবেন, উনি নভেম্বরে আসবেন, উনি জুলাই আসবেন, ডিসেম্বরে আসবেন। এটা দরকার ছিল না, কারণ কখন তিনি আসবেন বা আসতে পারবেন এটা তার মুখ থেকে শোনাটাই। তিনি এই ব্যাপারে যতগুলো প্রশ্ন ফেস করেছেন মিডিয়ায়, সেখানে তিনি বলেছেন যে উপযুক্ত সময় আসবো। তার উপরেই ছাড়া উচিত ছিল। আজকে যেমন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে এটার জন্য একজনকে অ্যাসাইন করে দেওয়া হয়েছে, একজন স্থায়ী কমিটির সদস্য। সবার কথা তার মানে গুরুত্বপূর্ণ না বা দায়িত্বশীল হবে না, উনার বক্তব্যটা হচ্ছে অফিসিয়াল পজিশন। একইভাবে উনি কবে দেশে ফিরবেন তারেক রহমান সাহেব, সেটাও আসলে উনারই সিদ্ধান্ত, কিংবা উনি কাউকে অ্যাসেন্ট করবেন। এখানে বিএনপির একাধিক নেতা কিন্তু এক এক রকম বক্তব্য দিয়েছেন। তারা এটা দিয়ে আরও আপনার এই বিষয়ে যে হ্যাঁ আপনি বলেছেন জুলাই আসবেন, এখন আসেন না কেন, এই যে এটা তৈরি করার একটা রাস্তা তৈরি হয়েছে, এটা গেল একটা দিক। কিন্তু এটা ব্যাপারে আমরা সবারই তাকে এই স্পেসটা দেওয়া উচিত যে তিনি সিদ্ধান্ত নেবেন, এবং এখন তিনি কেন আসতে পারছেন না, নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। সেইটা তার সিদ্ধান্ত, তিনি আসলে ভালো জানেন পরিস্থিতিটা, আমরা হয়তো জানি না। কিন্তু একটা জিনিস হচ্ছে যে তার এই ফেসবুক স্ট্যাটাসটা সত্যিকার অর্থে বলতে আমি পছন্দ করি নাই। কারণ হচ্ছে এটা বিএনপির, আমরা বুঝি যে বাস্তবতা আছে, তিনি এখন আসতে পারছেন না ইত্যাদি ইত্যাদি, সব ঠিক আছে। কারণ এই অসুস্থ মায়ের পাশে কে থাকতে চায় না, কোন সন্তান থাকতে চায় না? ওনার স্ট্যাটাসে তো ওই আকুতিটা আছে, কিন্তু উনি আসতে পারছেন না বাস্তবতার কারণে, এটা আমরা বুঝি, আমি সেটাই বললাম। বাট এই স্ট্যাটাসটা উনি মানে মানুষ কি হয়, পলিটিক্যাল লিডারশিপের কোনো নিরুপায়ত্ব দেখতে চায় না। এটা হচ্ছে সাইকোলজি, পাবলিক সাইকোলজি। তারা একটা দৃঢ়তা দেখতে চায়। তো ফলে পলিটিশিয়ানরা কি করে, যে তার যদি মোমেন্ট একটু খারাপ থাকে তারা সেটা চেপে যাওয়ার চেষ্টা করে। তিনি বলতে পারতেন যে আমার মার জন্য সবার কাছে দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই, এবং আমি শীঘ্রই আমার মার কাছে আসার প্রত্যাশা রাখছি। কারণ এটা তো সবাই জানে যে তিনি আসবেন, ফলে ওইটার সাথে এটাকে মেলানো যেত। এখন তিনি যখন বলছেন যে এটা আমার একক নিয়ন্ত্রণাধীন না, এটা ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু এই যে যারা এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে ফেনিয়ে একটা গল্প এবং গল্প থেকে একটা গসিপ তৈরি করার চেষ্টা করছে, তাদের একটা সুযোগ হলো। ঠিক আছে, এইটা এক ধরনের এখানে একটা নিরুপায়ত্ব আছে এই পোস্টের মধ্যে, এবং নিরুপায় থাকার বাস্তব শর্তও থাকতে পারে। কিন্তু সেটা প্রকাশ কতটুকু আমি করব, মানে বিং দি লিডার, মানে টপ লিডার অফ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের, আবার তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রীও যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পায়, ফলে সেইখান থেকে এই স্ট্যাটাসটা এভাবে, বা তারা যারা পরামর্শক, তাকে যারা মানে নানাভাবে পরামর্শ দেন, সহযোগিতা করেন, তাদের এটা আরো পুনর্বিবেচনা করা উচিত ছিল। আবার তার এই স্ট্যাটাসের পরে সরকারের যে নানা তড়িৎ প্রতিক্রিয়া, এখন দেখেন আপনি তো তাহলে সরকারকে দোষ দিতে পারছেন না। সরকার তো সাথে সাথে বলে দিয়েছে যে উনি সিদ্ধান্ত নিলেন আমরা এখনই প্রস্তুত। তাহলে সরকার এখন যদি এরকম থাকতো, সরকার বলতো যে না উনি আসতে চাচ্ছেন, সরকার আসতে দিচ্ছে না, সেটা হলে তাহলে সরকারের সমালোচনা করা যেত। কিন্তু সরকার তো বলছে যে উনি আসতে চাইলে আমরা এখনই প্রস্তুত। এমনকি আজকে ইসি তরফ থেকে বলা হয়েছে তিনি এখনো ভোটার না, কিন্তু এটা
এনি ডে ভোটার করা সম্ভব, এটা আমাদের ভোটার নিবন্ধন আইনের মধ্যে এই মানে সুযোগ আছে। ফলে সরকার এবং ইসি দেখাচ্ছে যে এটা তো ভাই আমাদের ইস্যু না, এটা বল কিন্তু আবার তাদের দিকে ছেড়ে দিয়েছে। ফলে এই কারণে আমি বলছি যে তিনি আসবেন এবং বোঝা যাচ্ছে যে আমরা যেটা অনেক দিন ধরে শুনতে পাচ্ছিলাম তফসিলটা ঘোষণা হলে নিয়ে আসবেন, মানে নির্বাচনটা নিশ্চিত করে তারপর তিনি আসবেন। তো সেখানেই আমাদের থাকা উচিত ছিল, এই স্ট্যাটাসটা না দিয়ে মায়ের সুস্থতা কামনা করে একটা ফেসবুক পোস্ট এবং যে আমি শীঘ্রই আমার মায়ের কাছে যাব এটুকু বললেই বেটার হতো। তাহলে আর এই যে এখন যে ধূম্রজালটা তৈরি হয়েছে এবং এটা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা করার সুযোগ হচ্ছে সেটা তখন হতো না, আমার কাছে এরকম মনে হয়। জি, অধ্যাপক ডক্টর সাবির আহমেদ চৌধুরী, এই যে বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং সামনের দিনের রাজনৈতিক উত্তরণে তারেক রহমানের দেশে ফেরাটা তো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সেই জায়গাটি, এবং তার নিরাপত্তার ঝুঁকিটিও তো আসলে বিবেচনায় রাখাটা সমানভাবে জরুরি, তাই নয় কি? আসলে বিষয়টা হচ্ছে যে এই স্ট্যাটাস এবং সামগ্রিক পরিস্থিতি কেন্দ্রিক অনেকগুলো আলোচনা তো ঘুরপাক খাচ্ছে। সেখানে আমরা চারিদিকে যেগুলো যে ট্রাভেল ডকুমেন্টের কথা আমরা শুনেছি, ট্রাভেল পাস ইস্যু করা যাবে, একবার তুমি ট্রাভেল পাস পেতে পারেন, নাগরিকত্বের বিষয়টা অনেকে নিয়ে এসছে, অনেকে পাসপোর্টের বিষয়টা নিয়ে বলছে, বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে, স্পেকুলেশন রয়েছে, বিভিন্ন ধরনের গবেষণা রয়েছে, প্রতিদিন খুব ভালোভাবে সর্বত্র সোশ্যাল মিডিয়া থেকে সেটা চলছে এবং সেটা গুরুত্বপূর্ণ বলেই আলোচনায় আসছে। এখন এখানে বিষয়টা জনাব তারেক রহমান উনি সবচাইতে ভালো জানেন এবং উনি এত বড় একটা রাজনৈতিক দল পরিচালনা করছেন, তো ওনার অবশ্যই সেই বোধগম্যতাও রয়েছে এবং উনি জেনে বুঝেই এই জায়গাটায় যে উক্তিটা করেছেন বা পরিস্থিতিটা বুঝতে পারছেন। আমরা যেমন দীর্ঘ সময় অনেকগুলো আলোচনা শুনছিলাম, তারপরেও যে একটা সময় এমন ছিল যে তারেক রহমানের আশার উপরই নির্ভর করবে অনেকটা যে নির্বাচনটা সঠিক সময় হচ্ছে কিনা, সেই নিশ্চয়তার জায়গাটা এসেছিল। তফসিল ঘোষণার পর উনি আসবেন এই ধরনের আলোচনাও ছিল। তা এখানে আমরা যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই ধরনের একটা অবস্থানের প্রয়োজন হলো এবং জানান দেওয়ার প্রয়োজন হলো। এখানে মূল বিষয়টা হচ্ছে যে জনাব তারেক রহমান ব্যক্তি হিসেবে যতটা, যে এখানে দেখেন যদি নির্বাচন সঠিক সময় ঠিকই হয় তাহলে বলতে গেলে বিএনপি একমাত্র রাজনৈতিক দল রয়েছে যাদের সক্ষমতা রয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে যাওয়ার। সাধারণ জনগণের হয়তো এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং, পপুলার আন্ডারস্ট্যান্ডিং, সেটা যদি না হয়, আপনি যদি পার্লামেন্টে ছোট ছোট অনেকগুলো দলের সম্মিলনে একটা কোয়ালিশন করে সেখানে সরকার গঠন করতে হয়, খুব ভালোভাবে বোঝা যায় যে সে সরকারটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এবং যে বিভিন্ন ধরনের ডিনামিক্স রয়েছে সেটা ফুল টার্ম শেষ করে স্টেবল হওয়াটা খুব ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্র থেকে বিএনপির যে অবস্থান এবং ওনার নেতৃত্ব, নির্বাচনের যে অন্য দিকগুলো রয়েছে সেগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আর নিরাপত্তার জায়গাটায় যেটা, এটা অবশ্যই সরকারের তো একটা অবস্থান রয়েছেই, ইসি পর্যন্ত ওনার ভোটের বা যে সামগ্রিক পরিস্থিতিতে যে আলোচনাটা নিয়ে এসছে। কিন্তু এখানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যদি আপনার ইলেকশন কন্ডাক্ট করতে হয়, যেই সরকারই হোক না কেন, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলতে আমরা যেটা বুঝি, এটা কিন্তু সরকারের উপরই পূর্ণাঙ্গ বর্তায় যে সেই সামগ্রিকভাবে সেই পরিবেশটা তৈরি করতে পারছে কিনা, বা এই নিরাপত্তার ইস্যুটাই যদি থাকে তাহলে এই নিরাপত্তার ইস্যুতে সে যদি সেই নিরাপত্তা নাই বা দিতে পারে, সেই যে ইলেকশন কন্ডাক্টের বিষয়টাও তো এক ধরনের আলোচনায় আসে। তো সামগ্রিকভাবে আপনি দেশের সবার তো দায়িত্ব নিচ্ছেন এবং সেই ধরনের একটা পরিস্থিতিতেই তো এই জায়গায় এটা খোলাসা করা অনেক বেশি প্রয়োজন এবং জনমনে কিন্তু একটা শঙ্কা তৈরি হয় যে এই ধরনের একটা অবস্থানের একটা মানুষ যদি সেই বিষয় সেটা যেটাই হোক না কেন, যদি ওনার একটা বিশেষ অবস্থান রয়েছে, ওই জায়গাটা কিন্তু পরিষ্কার করা খুব প্রয়োজন। এবং আমরা দেখছি যে তফসিলের ডেটও বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে এটা পরিবর্তিত হচ্ছে, যদিও সময়টা খুব কাছাকাছি চলে এসছে। প্রথম সপ্তাহে ছিল, আমরা এটা আবার এখন শুনছি দ্বিতীয় সপ্তাহে যাচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে ইলেকশন কন্ডাক্ট করার জন্য যেই ধরনের বোঝাপড়া বা যে জায়গাগুলো রয়েছে এটা কিন্তু এখনও ওইভাবে দৃশ্যমান হয়নি, যেটা অন্যান্য ইলেকশনে, যেমন নির্বাচন নিয়ে আমিও দীর্ঘদিন কাজ করছি। তা ওই জায়গাগুলো নিশ্চিত করা প্রয়োজন, কারণ এখানে মানসিকতার জায়গা, পলিটিক্যাল পালসের জায়গা এবং জনমনে একটা আস্থার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখছি যে অ্যাডমিনিস্ট্রেশনে যেই কুইক যে চেঞ্জগুলো হচ্ছে, লটারি পদ্ধতি থেকে বিভিন্ন পদ্ধতি এখানে
একবার খুব ইউনিক কিছু প্রসেস তারা ডেভেলপ করছে। এটার কি ধরনের গবেষণার আঙ্গিকে তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছে সেটা আমি নিশ্চিত না, কারণ প্রশাসনের নিজস্ব একটা ভাষা রয়েছে। এবং আমরা কিন্তু দেখছি যে ইউনো থেকে শুরু করে অনেকেই তাদের উষ্মা প্রকাশ করছে যে এই ধরনের চট করে যেই অবস্থানগুলো হচ্ছে বা তাদের যে ট্রান্সফারগুলো হচ্ছে এগুলো বদলিগুলোর ক্ষেত্রে তারা সবাই খুব সন্তুষ্ট না। তা প্রশাসন ব্যবস্থাকে যদি আপনি সঠিকভাবে ডেপ্লয় করতে না পারেন, এবং এখনও কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে টোটাল স্টেট যে মেশিনারি সেটা যায়নি, তফসিল ঘোষণার পর যখন যাবে তখন এক ধরনের বিষয়। তা এর আগে দিয়ে কেন গভর্নমেন্ট এই ধরনের একটা পরিবর্তনগুলোতে যাচ্ছে প্রতিটা সেক্টরে, এটা একটা বড় ধরনের নির্বাচনের বিষয়গুলো নিয়ে একটু পরে আবার আপনার কাছে আসছে। শামসুল হক লিটন, এই যে নির্বাচন বলি, উনি বলছিলেন, আমি এই জায়গাটা এরকম বলতাম, রাজনীতি মাঠে অনেক সময় এরকম কথা বলা হতো, নির্বাচন হবে কি হবে না তারেক রহমান দেশে আসলে পরিষ্কার হবে, এটা এরকম কিন্তু একটা আলোচনা ছিল রাজনীতি মাঠে। সেই জায়গায় যখন নির্বাচন একেবারে দোরগোড়ায়, তখন তারেক রহমানের আশা নিয়ে এক ধরনের, এই যে যদি এইভাবেই বলি, নানা ধরনের যে ডালপালা গজানো, এই জায়গাটিকে কীভাবে দেখছেন এবং তার দেশে ফেরাটা কতটা জরুরি? তিনি একজন রাজনৈতিক নেতা, তিনি দীর্ঘ সময় নির্বাসনে আছেন এবং নির্বাসনে থাকতে বাধ্য হয়েছেন, কিন্তু 5ই আগস্টের সেই মহা অভ্যুত্থান অথবা বিপ্লব যাই বলুন, যে ব্যাপক পরিবর্তন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের পর 6 তারিখ বিকেলে তার শ্বশুর মাহবুব আলী খান, আপনারা জানেন রিয়ার এডমিরাল মাহবুব আলী খান, তার মৃত্যুবার্ষিকীর সব প্রোগ্রামেই আমি আমন্ত্রিত হতাম। তো আমি সেখানে ওনার সঙ্গে যখন দেশে ফেরা নিয়ে কথা হয়েছে, সেই থেকে আজ পর্যন্ত আমার মনে হয় বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটা হচ্ছে উনি কবে আসবেন। সেই প্রশ্নটি 6 তারিখ বিকেলে আমরা আলাপ করছিলাম। তিনি একটা কথা বলেছিলেন, সেটা আমার স্পষ্ট মনে আছে, একেবারে মানে অবশ্যই সঠিক সময়ে উনি দেশে আসবেন। এর মধ্যে অনেক সময় গড়িয়েছে, কিন্তু প্রশ্নটার কিন্তু পরিবর্তন হয়নি, কারণ তিনি রাজনৈতিক নেতা হিসেবে শুধু তার দল নয়, তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতিরও একটা অনুঘটক। সেই কারণেই এখন এটা শুধুমাত্র তিনি দলের ভারপ্রাপ্ত প্রধানই নন, তিনি তার মায়ের তার যে পরিবার, সেই পরিবারের যে 4 জন সদস্য, যদি আমি বলি যে 4 জন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো এবং তিনি নিজে, 4 জনের মধ্যে 50 ভাগ শহীদ হয়ে গেছে বলতে গেলে, কারণ আরাফাত রহমানের কোকোর মৃত্যুটাও স্বাভাবিক বলে বিবেচনা করার কোনো কারণ নেই। তো সেই দিক থেকে 3 নাম্বার তার মা সংকটাপন্ন অবস্থায়, 4র্থ সদস্য যদি আমি, আপনি, অথবা এখানে তুষার অথবা জাহেদ ভাই অথবা ডক্টর সাবের হয়ে থাকেন, তাহলে চিন্তা করে দেখুন তো তার ব্যক্তিগত অবস্থান এবং সব কিছু কতটা ঝুঁকিপূর্ণ বিবেচনার সুযোগ থাকে আর কি। তো এই জন্যই আমি মনে করি যে তিনি রাজনৈতিক নেতা হিসেবে তার মুভমেন্ট শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নয়, সেটি নিয়ে ডিবেট হতে পারে, অসংখ্য ডিবেট হওয়ার সুযোগ আছে, কিন্তু সভ্য সমাজে আমাদের রাজনীতি, যেহেতু আমরা এখন দীর্ঘদিন ফ্যাসিবাদের আওতায় ছিলাম, তার আগেও গণতন্ত্র যে খুব প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গিয়েছিল তা বলার সুযোগ কম। তো গণতন্ত্রের মধ্য দিয়ে তো দীর্ঘ সময় অতিক্রম করে গণতান্ত্রিক সংস্কৃতি ডেভেলপ করতে হয়। সেই কারণে আমরা আমাদের যে ফ্যাসিবাদ শুধু গণতন্ত্রই নয়, আমাদের যে মধ্যে অস্থিরতা, আমাদের মধ্যে অপমান করার প্রবণতা, আমাদের মধ্যে পরিমিতিবোধের অভাব ইত্যাদি ব্যাপক চাষাবাদ করে গেছে। অন্যায়, দুর্নীতির ব্যাপকতা, মানুষের প্রতি অশ্রদ্ধা, তো সেই জায়গায় ফ্যাসিবাদ চলে গেছে, কিন্তু তার অসংখ্য বীজ সমাজের ভেতরে নানা রকমের চর্চা। তো আমি মনে করি যে এখান থেকে আমাদের শেখার আছে। রাজনীতি, গণতন্ত্র এত সহজ নয়। গণতন্ত্রের একটা ছোট্ট ব্যাখ্যা দিই। আজকে খুব প্রাসঙ্গিক চিকিৎসা বিষয়ক আলোচনা একমাত্র জাহেদ ভাই ছাড়া আমরা যেতে পারি না। তারপরে ধরুন, কিন্তু রাজনীতি নিয়ে আমরা 5 জনই সমানভাবে আলোচনা করতে পারি, কারণ গণতন্ত্র আমাদেরকে সে অধিকারটি দিয়েছে। এখানে কিন্তু রাজনীতিকদেরকে বুঝতে হবে জনগণের পালস আর হচ্ছে নিরাপত্তা ঝুঁকি, এই পরিস্থিতিগুলোর মধ্যে কনফ্লিক্টিং রিয়ালিটি থেকে তিনি কোনটিকে বেছে নেবেন। একদিন বেনজির ভুট্টো তার দেশের গণতন্ত্র উদ্ধারের জন্য, গণতন্ত্র পুনঃব্যবস্থা প্রবর্তনের জন্য ফিরে গিয়েছিলেন। দুঃখজনকভাবে তিনি বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারেননি এক্সাইল লাইফ থেকে। এই ধরনের ঘটনা যেখানে আমাদের আছে, ভুট্টো অক্সফোর্ড গ্র্যাজুয়েট, তিনি তার দেশের জন্য সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, ভুল ভ্রান্তি অনেক করেছেন, বাংলাদেশের উপর অন্যায় চাপিয়ে দেওয়ার ক্ষেত্রেও তার
যুদ্ধ চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে তার ব্যাপক ভূমিকা আছে, রক্তপাত, গণহত্যা। কিন্তু সব কিছুর উপরে তিনি একজন গণতন্ত্রী মানুষ ছিলেন। তার মৃত্যু এবং আজও পাকিস্তান সেই ব্যাখ্যা কিন্তু দাঁড় করাতে পারেনি। তো রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড এই উপমহাদেশের রাজনীতিকে রক্তাক্ত করেছে। আমাদের যে রিপাবলিক গঠনের জন্য ছাত্র জনতা যে বুকের তাজা রক্ত দিয়েছে, সেখানে আমাদের গণতন্ত্র নিয়ে অনেক ডিবেট করতে হবে। দল অত্যন্ত ইম্পর্ট্যান্ট, দলের নেতারা প্রত্যেকে ইম্পর্ট্যান্ট। আজকে তুষারদের যে রাজনৈতিক অগ্রযাত্রা শুরু হলো, আজকে বেগম খালেদা জিয়া বেডে শুয়ে যখন এই আমি দেখেছি সেদিন সেনা ভবনে, তিনি পরে শুনেছি যে ডাক্তার জারাকে বলছেন, তাসমিন জারাকে, যে তুমি কিন্তু দেশেই থাকবে, বিদেশে যেন, দেশের ভেতরে। তিনি যখন ডাক্তার শফিকুল ইসলামকে, শিবিরের প্রেসিডেন্ট ছিলেন, তাকে বলছিলেন যে তোমাদেরকে অনেক দূর যেতে হবে। এই রাজনৈতিক সংস্কৃতির আমাদের মিনিমাম 50 বছর, এরকম অনেক খালেদা জিয়া, এরকম অনেক এই আমাদের প্রজন্মের ভেতর থেকে রাজনৈতিক নেতারা বেরিয়ে আসতে হবে, তাহলে গণতন্ত্র। সেখানে আজকে যদি তারেক রহমানের যে রাজনৈতিক যে বক্তব্য দেওয়াটি ঠিক হয়েছে কি ঠিক হয় না, এটা পাবলিক ডোমেনে দিয়েছে এবং সবার অধিকার আছে। কিন্তু আমাদের যে জায়গাটাতে একটা জায়গায় থাকতে হবে, সেটা হচ্ছে আমরা বেগম খালেদা জিয়ার প্রতি এমপ্যাথেটিক যে এটা অতিক্রম করছি কিনা। আর ব্যক্তি তারেক রহমানের প্রতি তার দায়িত্ববোধ, এই ব্যাপারে আপনি আলোচনা করতেই পারেন। হ্যাঁ, তবে আমার মনে হয় যে রাজনীতিকদের সবচেয়ে বড় দায় যদি জনগণের প্রতি হয়, তাহলে সব ঝুঁকি নিয়ে পাশে রেখে তাকে জনগণের পাশে দাঁড়াতে হয়। আর যদি নিরাপত্তা ঝুঁকিটাকে এবং রিজিওনাল বিভিন্ন ধরনের হেজিমনি এবং আমরা তো জানি, আমরা সবাই জানি, আমাদের বর্ডারে যেমন প্রতিদিন প্রতি সপ্তাহে নিরপরাধ মানুষরা নানা পরিস্থিতির শিকার হয়, নানা রকমের হুঙ্কার, নানা রকমের ফুসফাস আমাদের ঘাড়ের উপর যেভাবে চলছে। তো সেখানে তিনি তার নিরাপত্তাটিকে যদি প্রায়োরিটি দিয়ে থাকেন, সেটি হয়তো রাজনৈতিক বাস্তবতায় একটু কঠিন। আর আমি এই ঘটনাটিকে বলবো যে সন্তান 2 জন যদি থাকে, বৃদ্ধ বাবাকে, যার ডায়াবেটিকে আক্রান্ত, তাকে যিনি করলা খাওয়ান, তিনি হচ্ছে সুযোগ্য সন্তান। সুতরাং সবসময় মিষ্টি দিয়ে যে আপ্যায়িত করলে যে সুসন্তান হবে, রাজনীতিতে খুব পপুলার কাজগুলো অনেক রাজনীতিকের পক্ষে করা সম্ভব নাও হতে পারে। এটি কিন্তু সবচেয়ে বড় সত্য। জি, ডাক্তার জাহাদুর রহমান, একটু নির্বাচন সংস্কার এর দিকে একটু দৃষ্টি দিই। নির্বাচন ঘিরে শঙ্কা আছে, এখন এই কথা এখনও রাজনীতির মাঠে আছে। এনসিপি তো আজকেও বলছে নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা আছে। জামাত সহ 8 দল তো সমাবেশ, তাদের যে 5 দফা দাবি সমাবেশ, বিভাগীয় সমাবেশ করছে, আজকেও যশোরে ছিল। মানে এই যে সভা সমাবেশ, দাবি দেওয়া, এবং যদি একটু বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, খুলনার গতকালকার ঘটনা, আজকে কিন্তু জুরাই নিয়ে, মানে আমি এভাবে বলতে চাচ্ছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সব মিলে নির্বাচন ঘিরে শঙ্কার জায়গা থেকে যত নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, শঙ্কারের জায়গাটা তত প্রকট হচ্ছে কিনা? নির্বাচন হওয়া নিয়ে কোনো শঙ্কা আমি দেখি না, কিন্তু যখন জনমনে একটা পারসেপশন তৈরি হয়, সেটাকে আপনি ভিত্তিহীন বলে উড়িয়েও দিতে পারবেন না। মানে আমি যে কেউ যে কোনোখানে যে একটা আলোচনার কমন প্রশ্ন হচ্ছে নির্বাচন হবে কিনা। মানে আমি এমনও মানুষ পেয়েছি যিনি নির্বাচন করার জন্য কাজ করছেন, তার মধ্যেও কিছুটা হলে কনফিউশন আছে। নিজে প্রার্থী কেন এটা হচ্ছে, আমি আবারও বলছি, আমি কিন্তু কনফিউশন দেখি না। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে আমি মনে করি, সেটা নিয়ে আমার নিজস্ব অ্যানালিসিস আছে কেন আমি এটা মনে করি। কেমন কিন্তু আসছি, কিন্তু প্রশ্নটা কেন আসছে আমি সেটা একটু আগে আসি। মানে 2 মাসের মতো সময় বাকি আছে। আর 2 মাস আগে, মানে ডাকসু নির্বাচনের 1 মাস আগে থেকে আমরা সারা দেশের সব টিভি চ্যানেলে নির্বাচন নিয়ে টক শো করেছি। 1 মাস করেছে, আমার মনে আছে। 40,000 ভোটারের একটা নির্বাচন, মানে দেশে একটা জেনুইন নির্বাচন মানুষ দেখতে পাচ্ছে। এই কারণে সেই তুলনায় একটা জাতীয় নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ, কত লক্ষ গুণ, কত কোটি গুণ, তাই না? সেই অর্থে তো আসলে নানান অন্য ডিবেট এসে এই জিনিসগুলোকে সরিয়ে রাখছে। আমরা রিসেন্টলি তারেক রহমানের স্ট্যাটাস সরিয়ে রাখি। এই যে জামাতের সমাবেশের কথা বলুন, ওনারা এখন লোয়ার হাউস পিআর চাইছেন, আমি দেখলাম তাদের সমাবেশের দাবি এটা। গণভোট, হ্যাঁ গণভোট ওনারা এখনো নির্বাচনের আগে চাইছেন। এইভাবে অনেকগুলো ইস্যু সামনে এসে শোরগোল হওয়াতে দেখবেন নির্বাচন নিয়ে আলাপ আলোচনা কম হচ্ছে এবং নির্বাচনের প্রস্তুতিগুলো কিছুটা ডামাডোলের মধ্যে ধামাচাপা যাচ্ছে। নির্বাচন কমিশন কিন্তু যা যা করে
সোফার প্রত্যেকটা কাজ করছে, প্রত্যেকটা নির্বাচনের আগে যা যা করার কথা, দলের সাথে বসা, তারা সাংবাদিকদের সাথে বসেছে, সিভিল সোসাইটির সাথে বসেছে, আরপিওর অ্যামেন্ডমেন্ট করেছে, তারা মক ভোট করেছে, সেই ভোটটা ঠিকমতো হয় নাই সেটা আবার ঠিকঠাক করার চেষ্টা করছে, মানে তারা ডিসিদের সাথে, এসপিদের সাথে, প্রধান উপদেষ্টা কথা বলেছে, ট্রান্সফার করছে। ট্রান্সফার ইনফ্যাক্ট সরকারের করতেই পারে কেন? ধরুন এই সরকারটা তো দলীয় সরকার না। শেখ হাসিনা যখন 96 সরকারের শেষে তার মতো করে সেট করে গেছে, তখন লতিফুর রহমান কেয়ারটেকার এসে সব চেঞ্জ করে দিয়েছে। ঠিক একইভাবে এই সরকার তো দলীয় না, এরপরও যদি কোনোটা প্রবলেম হয় নির্বাচন কমিশন সেটা তার দায়িত্বে চেঞ্জ করবে, সেটা সমস্যা নেই। সো নির্বাচনের প্রস্তুতি কিন্তু চলছে। এমনকি যে দলটা লোয়ার হাউস পিআরটিআর বলছে তারাও না, তাদের প্রস্তুতি সবচেয়ে বেশি। বহু আগে তারা প্রার্থী ঘোষণা করেছে, তাদের প্রার্থীরা রীতিমতো এখন বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে বাড়ি বাড়ি গিয়ে, নারীরা বাড়ি বাড়ি গিয়ে নারীদেরকে গণসংযোগ চালাচ্ছে। সেই কারণে আমি মনে করি নির্বাচন রাইট ট্র্যাকেই আছে, কিন্তু ওই যেহেতু 2 মাসের মধ্যেও আমরা আসলে খুব বেশি দেখছি না। তবে এর মধ্যেই আমরা খেয়াল করেছি বিএনপির প্রার্থী দেওয়ার পরও আলোচনা ওইদিকে চলে গেছে, আপনি তফসিল দেওয়ার পর অনিবার্যভাবেই ওইদিকে যাবে। সুতরাং কোনো রকম কোনো কনফিউশন আছে বলে আমি আসলে মনে করি না। কিন্তু যে প্রশ্ন রাখছিলাম কেমন নির্বাচন হবে, এটা নিয়ে প্রশ্ন আছে, কেমন নির্বাচন হবে। আমি এই যে আইন শৃঙ্খলার কথা যেটা বললেন, আমাদের প্রধান চ্যালেঞ্জ আসলে এটা, মানে এখন এই চ্যালেঞ্জ ওভারকাম করতে হলে আমাদের 5 বছর 7 বছর পর নির্বাচন দিতে হবে। মানে যতদিন পরে পুলিশের কনফিডেন্স আসেনি, এবং এটা মেনে নিয়েই নির্বাচনটা করতে হবে। পুলিশের সাথে আনসার ভিডিপি তো আছেই, সেনাবাহিনীর একটা বড় সংখ্যা থাকবে। কিন্তু এই যে আপনি বললেন যে কিছু ঘটনা ঘটছে, এগুলো নির্বাচন 2 মাস মাথায় রেখেও যদি এগুলো ঘটে, মানে আদালত প্রাঙ্গণে কাউকে আপনি হত্যা করছেন, যেটা হলো একটু বলি, আদালত প্রাঙ্গণে যদি পুলিশের জেল থেকে নিয়ে আসা সন্ত্রাসীরা কেউ খুন হয়, কেন জানেন? সে তো পুলিশের প্রিজন ভ্যানে আসে, হাজিরা দেয় বা শুনানি হয়, আবার ভ্যানে চলে যায়। সো আদালতেই তাকে হত্যা করতে হবে। কিন্তু এরা দুইজন, এরা কিন্তু পুলিশের কাস্টাডিতে ছিল না, হাজিরা দিয়ে চলে যাচ্ছিলেন। এদেরকে আপনি অন্য কোথাও হত্যা করতে পারতেন, আমি থিওরিটিক্যালি বলছি, কিন্তু আপনি আদালতে করলেন যেখানে প্রচুর পুলিশ সহ সব কিছু থাকে। তার মানে সন্ত্রাসীদের কনফিডেন্স এখন কতটা যে আপনি আদালতেও খুন করে পার পেয়ে যেতে পারেন। পার পাবে কিনা যে ডিফারেন্ট ডিবেট। তার মানে এই সরকারের সময় এই পারসেপশনটা তৈরি হয়েছে, সন্ত্রাসীরা এই ধরনের সাহস পাচ্ছে। এটা অ্যালার্মিং। কারণ হচ্ছে 300 সিটে যখন ইলেকশন হবে, বিএনপির সাথে জামাতের সংঘাত কিছু কিছু জায়গায় কিন্তু সশস্ত্র পর্যায়ে চলে গেছে। এমনকি বিএনপির, আমরা জানি না, তফসিলের পর বোঝা যাবে, স্বতন্ত্র নির্বাচন কতগুলো সিটে করছে। তো বিএনপির নিজেদের মধ্যে ক্ল্যাশের ঝুঁকি আছে। এই কারণেই আমি মনে করি নির্বাচনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা একটা বড় চ্যালেঞ্জ হবে। সেই কারণে সরকারকে এই মুহূর্ত থেকে অন্তত কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। স্যার, নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জ, এবং একটা কথা একটু বলে রাখি, কেউ কেউ বলছে সরকারের অধীনে সরকার সদিচ্ছার অভাব। আমি খোলাখুলি বলি, ডক্টর ইউনূসকে আমি এনসিপির প্রতি বায়াসড মানুষ মনে করি, অনেক দিন বলেছি। কিন্তু আমি কোনোভাবেই এটা বিশ্বাস করি না এনসিপিকে কোনো একটা জায়গায় জিতিয়ে আনার জন্য ডক্টর ইউনূসের সরকার কোনো অন্যায় স্টেপ নেবে। আমি মনে করি না। সরকার যদি না পেরে ওঠে তাদের ইনক্যাপেবিলিটির জন্য হতে পারে, কিন্তু সদিচ্ছার অভাব আছে বলে আমি মনে করি না। জি স্যার, তুষার, নির্বাচন এবং বর্তমান যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, বাস্তবতা, সেখানে নির্বাচন ঘিরে আসলে শঙ্কা কতটুকু? নির্বাচন নিয়ে শঙ্কা নাই, কিন্তু নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। আমি প্রতিদিন এলাকায় যাই এবং সব সন্ত্রাসীরা এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে, এবং প্রশাসন, পুলিশ প্রশাসন যেদিকে পেশি শক্তি, যেদিকে রাজনৈতিক শক্তি বেশি, সেই দিকে হেলে থেকেই সিদ্ধান্ত নিচ্ছেন। একটা সাধারণ চাঁদাবাজি, ধরুন একটা আন্ডার কনস্ট্রাকশন, সেখানে একটা বাড়ি বানাচ্ছেন কেউ, সেখানে এসে কিছু ছুটকো সন্ত্রাসী এসে আপনার চাঁদার দাবিতে তালা মেরে দিলেন। তো পুলিশের কাছে আপনি গেলেন, মামলা করতে চাইলেন ভুক্তভোগী হিসেবে, পুলিশ আগে দেখছে যে তার রাজনৈতিক কানেকশনটা কি আছে কিনা, হ্যাঁ, এবং রাজনৈতিক কানেকশন থাকলে স্বাভাবিকভাবে পুলিশ কোনো ব্যবস্থা নেবে না এবং নিচ্ছে না। এবং হেভিওয়েট প্রার্থীরা, আমি অনেকবার বলেছি, হেভিওয়েট প্রার্থীর পিএস কল দিলে পুলিশ তার জায়গা থেকে উঠে দাঁড়িয়ে তারপর পিএস হার বলে কথা বলে পিএসকে, ঠিক আছে, এইরকম একটা পরিস্থিতি। ফলে এবং অনেক দলের মধ্যে, বিশেষত বড় দল, যেটা জাহিদ ভাই বললেন, যেটা এখন লো স্কেলে চলছে, বিভিন্ন জায়গায় ছোট ছোট আলামত দেখা যাচ্ছে, বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে কোথাও কোথাও ক্ল্যাশ হচ্ছে, এটা আরও বড় পরিসরে হবে। এবং আমি সত্যিই উদ্বিগ্ন, বিশেষত আমি যে এলাকা থেকে নির্বাচন করব সেখানে বিএনপি অত্যন্ত মারমুখী। এটা বলতে আমি সবসময় আমাকে বলতে হবে, কারণ তারা ইতিমধ্যেই আমাদেরকে কোনো ধরনের স্পেস দিতে চায় না, এটা তারা পরিষ্কার করেছে। তারা আমাদের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে, আমাদের পোস্টার ছিঁড়ে ফেলছে, আমাদের ব্যানার এগুলো সব ছিঁড়ে ফেলছে, এবং আমাকে এখনও পর্যন্ত ধরেন আকার ইঙ্গিতে বললো, আমাকে সরাসরি তারা আক্রমণ করে নাই, ভার্বালি, কিন্তু আমাদের নেতাকর্মীদেরকে, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরকে তারা হুমকি দিচ্ছে। আমি একটা উঠান বৈঠক করবো একটা ওয়ার্ডে, সেখানে তারা মানুষকে বারণ করছে যে আপনারা এখানে যাবেন না,
গেলে কিন্তু খবর আছে ইলেকশনের পরে, এরকম একটা ভয়ঙ্কর পরিবেশ তারা তৈরি করছে। পুলিশ প্রশাসন এই ক্ষেত্রে খুব বেশি মানে আমি দেখছি না যে তাদের এই সক্ষমতা আছে যে তারা বা ইচ্ছা আছে, সক্ষমতা পুলিশের আমি বিশ্বাস করি সবসময় আছে, কিন্তু ইচ্ছা আছে কিনা, সদিচ্ছা আছে কিনা যে আসলে সব প্রার্থীর জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড এবং সবাইকে একটা নিরাপদ পরিবেশ দেবে তারা ইলেকশনের, এরকম দেখা যাচ্ছে না। আপনার মনে আছে আমরা আপনার এখানে আলোচনা করেছি 15-20 দিন আগে গোয়েন্দার একটা রিপোর্ট দিল ইসিকে যে 67%, কত পার্সেন্ট, 67%। ইলেকশনের 3 মাস আগে 25-30% থাকবে, এটা খুব আমরা ধরে নিই বাংলাদেশের এটা স্বাভাবিক ঘটনা, আপনি এটা কিছু পদক্ষেপ নিয়ে এটাকে কমিয়ে আনবেন, কিন্তু 67% ঝুঁকিপূর্ণ এবং তারা বলেছে ব্যাপক সহিংসতার আশঙ্কা আছে। হ্যাঁ, এবং আমি আজকেও দেখলাম যে একজন জামায়াতের প্রার্থী তিনি বলছেন যে মানে উনি একটা রেজিস্ট্যান্স করতে চাইছেন, কিন্তু যে ভাষায় করছেন এটা আমার কাছে ভয় লেগেছে। মানে উনি বলছেন যে যদি কেউ ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করে, যে হাত বাড়াবে আমরা তার হাত রেখে দেবো। তো চিন্তা করে দেখেন, আর আপনি তো ভোট কেন্দ্রে ভোট চুরিটা ঠেকাতে যাচ্ছেন, কিন্তু যে ভাষায় করতে যাচ্ছেন এটা কিসের আমদ দেয় যে দুই দল মুখোমুখি সংঘর্ষ করবে, ঠিক আছে, এবং একদল বলবে যে আমরা ন্যায়ের কারণে করছি, আরেক দল বলবে আমরা হচ্ছে ভালোর কারণে করছি, নানা কিছু তারা বলতে পারে। যেটাই ঘটুক, এই পরিবেশ যদি চলতে থাকে তাহলে জনগণের মধ্যে আপনি যদি শুধু প্রধান উপদেষ্টা বলতে থাকেন যে এটা আমি শ্রেষ্ঠ নির্বাচন করব, ঐতিহাসিক নির্বাচন করব, দেশ রক্ষা নির্বাচন করব, এখন দেশ রক্ষা নির্বাচন করবেন, নির্বাচনকে রক্ষা করবে কে? এইরকম পরিস্থিতি, মানে অন্তত মাঠ পর্যায়ে আপনি যেমন ওই যে যেটা বললাম যে 67% হচ্ছে আপনার মানে ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এটা 20 দিন আগের রিপোর্ট। এখন 20 দিনের মধ্যে আমি আজকে যদি আপডেট জানতে চাই যে এটাকে কমায় কতটুকু আনতে পারছেন, প্রতিদিন তো আপনাকে কিছু কাজ করে দেখাতে হবে। এটা তো শুধু ইসির কিছু গোলটেবিল বৈঠক না, সাংবাদিকদের সাথে বৈঠক করলাম, রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করলাম, এটা তো রুটিন কাজ। কিন্তু 67% থেকে এখন যদি আজকে যদি গোয়েন্দারা রিপোর্ট দেয় তাহলে কি কমেছে? কমলে সেটা কি আবার ওই 67% আমি যেমন উদ্বিগ্ন হলাম, এখন যদি আমি দেখি এটা 40% নেমে আসছে, তাহলে আমি কিন্তু একটু স্বস্তি পাবো প্রার্থী হিসেবে। কিংবা এটা যদি আরও কয়েকদিন পরে এটা 20% নেমে আসবে, তখন আমি আরও স্বস্তি পাবো এবং জনগণ স্বস্তি পাবে। আমি প্রার্থী হিসেবে স্বস্তি পেলে না, জনগণ স্বস্তি পাবে। আমি বলবো যে আপনারা নির্ভীক চিত্তে নির্ভয়ে ভোট দিতে আসেন, ভোট এবার অন্য কোনো ধরনের হবে না, ঠিক আছে। কিন্তু যদি প্রার্থীদের মধ্যেই নানা কারণে যদি ধরেন একটা শঙ্কা থাকে, তাহলে তারা তো জনগণকে হোল হার্টেডলি ইলেকশনের ব্যাপারে বলতে পারবেন এবং মানুষের মধ্যে সত্যি সত্যি এই প্রশ্ন। আমি আপনাকে বলি, একটা চায়ের দোকান একটা এলাকার, সেখানে 6 মাস আগে যিনি আমাকে এক মুরব্বী যে প্রশ্ন করেছেন, 6 মাস পরে একই প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে নির্বাচন হবে। একই জায়গায় বসে 6 মাসের পরে একই প্রশ্ন, পরিস্থিতি বদল হলো, পরিস্থিতি বদল অন্তত মানুষের মানে মননের মধ্যে হয়নি। মানুষ সাইকোলজিক্যালি এখনো বিশ্বাস করছে না যে নির্বাচন হবে। তাহলে এইটার করার দায়িত্ব কার? সরকারের সেই ধরনের কোনো তৎপরতা কিন্তু এটা কিন্তু শুধু ঢাকায় আপনি করলে হবে না। উপদেষ্টা পরিষদের মিটিং করলেন সকালবেলা, সেটা হবে না। আপনার কিছু 300 আসনে হবে, নির্বাচন 300 আসনে হবে এবং সেখানে মাঠ পর্যায়ের প্রশাসন, পুলিশ প্রশাসনের ভূমিকাটাই প্রধান। তারা কিন্তু এমন কোনো কর্মকাণ্ড করে জনগণের মধ্যে স্বস্তি আনতে পেরেছে, সেটা আমরা প্রতিদিনকার অভিজ্ঞতা দেখতে পাই না। জি, অধ্যাপক ডক্টর সাবের আহমেদ চৌধুরী, যে নির্বাচনের মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক এবং যে সদিচ্ছার ঘাটতি আছে কিনা আপনিও কি দেখেন কিনা? ঘাটতির চাইতে বিষয়টা হচ্ছে সক্ষমতার যে জায়গাটা। কারণ নির্বাচনে যেমন আমি নির্বাচন অবজার্ভ করি বহু বছর ধরে, এখানে প্রথমত আমরা ধরি ইলেকশনের পূর্বের 30 দিন, ইলেকশনের দিন এবং ইলেকশনের পরের 10 দিন। এখানে আপনি দেখেন যে নির্বাচন খুব জটিল একটা বিষয় এবং আমরা সবাই তো একটা টার্ম ইউজ করি যেটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এটার স্কোপ বা আওতা বা ভারটা কিন্তু অনেক বেশি। যত ছোট রাজনৈতিক দলই হোক না কেন, সে তার প্রচারণা ভীতিহীনভাবে চালাতে পারছে, তার নেতাকর্মীরা কাজ করতে পারছে এবং তার যারা সমর্থক তারা নিশ্চিন্ত মনে ভোট দিতে পারছে। সেটা যদি সম্ভব হয় তাহলে সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। বলছিলেন তার আসনেরই পরিস্থিতির কথা, এটা কি আদতে সম্ভব? আমাদের মাঠের রিপোর্ট তা বলে না, একদমই বলে না। প্রথমত হচ্ছে যে ঝুঁকিপূর্ণতা রয়েছে, এটা চরম মাত্রায় সবসময় বিভিন্ন আসনে থাকে, সেটা পুলিশের বিভিন্ন রিপোর্ট থাকে, অ্যানালাইসিস থাকে। কিন্তু অবস্থাটা দেখেন, বিএনপির যদি দেখি যে প্রচুর আসনে বিদ্রোহী প্রার্থী রয়েছে এবং আমরা দেখেছি মনোনয়নের পরপরই কিন্তু নিহত হয়েছেন এবং এই মনোনয়ন কেন্দ্রে কিন্তু এখনো বিভিন্ন আসনে জটিলতা চলছে, বিভিন্ন জায়গায় অযোগ্য প্রার্থী দেয়া হয়েছে বা তাদের বিভিন্ন ধরনের বিক্ষোভ অব্যাহত রয়েছে। এটা বিএনপির অভ্যন্তরীণ জায়গা। আওয়ামী লীগ জায়গাটা এখনো তো তারা ওইভাবে দৃশ্যমান না বা তাদের যে অ্যাক্টিভিটিস বন্ধ রয়েছে। আওয়ামী লীগ কিন্তু নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে এবং তাদের সংখ্যাকে উড়িয়ে দেওয়ার মতো না।
যে আমরা যদি মনে করি যে হঠাৎ করে বাংলাদেশ থেকে সব ভ্যানিশ হয়ে গেছে, বিষয়টা তা না। তারা তো দেশের অভ্যন্তরই রয়েছে যারা কর্মী সমর্থক। জামাতে ইসলামী তাদেরও একটা শক্ত অবস্থান অনেকগুলো আসনে রয়েছে। এরপরে যে ছোট ছোট দলগুলো যাবে, অংশগ্রহণ করবে, আপনি তার জন্য কিভাবে আপনি সমান সুযোগটা তৈরি করবেন? শহরের নির্বাচন এক ধরনের, আবার গ্রামীণ রুট পর্যায়ে, গ্রাসরুট পর্যায়ে আরেক রকম। অনেক এলাকা রয়েছে যেখানে চরাঞ্চল, আপনার সদর থেকে পুলিশ যদি ওখানে কেন্দ্রেও পৌঁছাতে যায় তার 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগবে, নদী পার হয়ে অনেক জায়গায়। তা আপনি এখানে সংঘর্ষে আমরা এমনি সাধারণ ইলেকশনে দেখি যে লোক মারা পড়ে। এই যদি সিচুয়েশন হয়, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পালস জানান দেয়া এবং সরকারকে তার অবস্থান নিশ্চিত করা না, শুধু এটা মুখে বলা না, সে মেসেজটা গ্রাসরুট পর্যায় পর্যন্ত পৌঁছানো যে তুমি যদি এটা করো তাহলে এটার এভাবে বিচার হবে। কিন্তু সামগ্রিক দেশের পরিস্থিতিতে সে বার্তাটা কিন্তু পৌঁছাতে পারছে না। সরকারের খুব শক্ত অবস্থান, কিন্তু শক্ত অবস্থান আপনি কিভাবে দেখবেন? আপনি তো একটু আগে আদালত প্রাঙ্গণের কথা বললেন, যত্রতত্র আমরা দেখছি যে সরকারের নাকের ডগায় কাজগুলো। তা আপনি গ্রাসরুট লেভেল পর্যন্ত কি বার্তাটা যাচ্ছে যে আমার জীবনের নিরাপত্তা তো নাই। তা আপনি যখন এখানে ধরেন কোনো কোনো আসনে 120টা 30টা কেন্দ্র রয়েছে, তা এক একটা আসনে এই যে আসন কেন্দ্রিক ভোট কেন্দ্রগুলোকে দখল করার যে রাজনীতি আমাদের, এবং ওখানে শোডাউন করা, এবং দেখা যায় যে বিভিন্ন উপজেলা আপনার বাড়ি কেন্দ্রিক রয়েছে, যে আমরা জানি যে এই বাড়ির ভোটাররা আওয়ামী লীগের, আমরা জানি এই বাড়ির ভোটাররা বিএনপির। তা আপনি সেখানে যদি একটা ভয়ের সংস্কৃতি তৈরি করতে পারেন, তাদেরকে যদি আপনি নিবৃত্ত করতে পারেন ভোট কেন্দ্রে না আসার জন্য, তাহলেই তো আপনার ফ্রি অ্যান্ড ফেয়ারের জায়গাটা আপনি নিশ্চিত করতে পারছেন না। আমরা জানি যে ভোট কেন্দ্রের চারিদিকে কিভাবে বিভিন্ন ধরনের জটলা হয়, কি কি কাজগুলো হয়। তো এই জায়গায় সেই জন্যই আমরা বলছি যে খুব অল্প সময়ে হাতে রয়েছে সরকারের, সরকার যে ডেডলাইনগুলো দিচ্ছে এবং যে প্রস্তুতিটা নিচ্ছে, সেখানে সেই সক্ষমতার জায়গা বা সেই মেসেজের জায়গা, ওই জায়গাগুলো একদমই পরিষ্কার না, যেটা খুব প্রয়োজন। আদারওয়াইজ এটাকে কন্ট্রোল করা মোটেও সম্ভব হবে না, এবং সেটা খুব খুব প্রয়োজন রয়েছে এই পর্যায়ে এসে সেগুলোকে দৃশ্যমান করা। সেটা শুধুমাত্র ওই যে মানে আপনি বললেন স্টেটমেন্ট দিয়ে কিছু হয় না, আপনাকে আস্তে আস্তে মেসেজ দিতে হবে। উপজেলাগুলোতে যে ঘটনাগুলো ঘটছে, যে মারামারিগুলো হচ্ছে, শক্ত অবস্থান নিতে হবে। আপনি একটা পুলিশ থানায় কয়জন পুলিশ থাকে? 30 জন। তা আপনি 30 জন পুলিশ দিয়ে সেখানে 5-6 লক্ষ মানুষ বসবাস করে, তা আপনি কিভাবে সেটা কন্ট্রোল করবেন? জি, শামসুল আলম লিটন, এই যে ভয়ের সংস্কৃতি, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাস্তবতা এবং নির্বাচনের যে চ্যালেঞ্জ, সরকারের কঠোর হওয়ার কথা বলছিলেন যে অধ্যাপক ডক্টর সাবির আহমেদ চৌধুরী, আপনি কীভাবে দেখেন? নির্বাচন হবে কি হবে না এই প্রশ্ন এখন কমন, ভেরি কমন কোশ্চেন। সো প্রার্থীরা নিজেরাই যেখানে এই প্রশ্ন করেন, রাজনৈতিক দলগুলো তাদের, দেখুন যদি 12 ফেব্রুয়ারি হয়, আমি যদি বৃহস্পতিবারগুলো হয় নির্বাচন সঙ্গত কারণে, তো তাহলে আমি গুনছিলাম 72 দিন। আর যদি 5ই ফেব্রুয়ারি হয়, 5 ফেব্রুয়ারির অতীতের ইতিহাস আছে, তো সেক্ষেত্রে 65 দিন। তো আসলে তো মানে আমরা নির্বাচনের যে ব্যাপক ধরনের সমাবেশ, সেটা ইত্যাদি 2-3 মাস ব্যাপী, 4 মাস ব্যাপী, সেটা তো কাঙ্ক্ষিত আমাদের অতীতের ধ্যান ধারণার কারণে। কিন্তু এই নির্বাচনটা কি অন্য 10টা নির্বাচনের মতো হবে না, কারণ 15 মাস পরে যেহেতু আমাদের প্রায়োরিটি নির্ধারণে অনেক গোলমাল হয়ে গেছে। আমি কাউকে আর এখন আহত করতে চাই না। আমাদের বুদ্ধিজীবীরা প্রতিবারই 53 বছরে 54 বছরে আমাদের পঞ্চবার্ষিকী, দ্বিবার্ষিকী, একবার্ষিকী পরিকল্পনার নামে যেভাবে প্রতারণা করেছেন, যেভাবে বুদ্ধিবৃত্তিক অসততার আশ্রয় নিয়েছেন, আধা শিক্ষিত অথবা কম জনগণের প্রতি কমিটেড অনেক রাজনীতিককে ঘোল খাইয়েছেন। তো সেই সব বুদ্ধিজীবীদের খপ্পরে আমরা গত 15 মাসে আমাদের রক্তের দায়ের সঙ্গে জাতির অর্থনৈতিক দায়, বেকারত্বের দায়, কারখানা বন্ধ হওয়ার দায়, গণতন্ত্রে না ফেরার যে ভয়াবহ ঝুঁকি, সেই দায়, অনেক দায়, এবং এই বুদ্ধিজীবীরা একটি দায়ও নেবে না। এই বুদ্ধিজীবীদের অনেকের পকেটে এখন সবাই আমার মতো সব বিদেশি পাসপোর্ট হোল্ডার। সো তাদের এই 18 কোটি মানুষের কি হলো আর কোথায় গেল? এই বুদ্ধিজীবীদের অনেকে 2014 সালে আমি স্টেট ডিপার্টমেন্টের 14 সালের ভুয়া নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য তখন এই তত্ত্ব কপচাতে দেখেছি, ডকুমেন্ট আছে আপনার স্টেট ডিপার্টমেন্টের state.gov-এ গিয়ে 2013 সালের নভেম্বরে স্টেট ডিপার্টমেন্টের ডকুমেন্ট দেখতে পারেন এই বুদ্ধিজীবীরা কি বলেছিল, যে সীমিত গণতন্ত্র, জঙ্গিবাদ এবং ইসলামী যে জঙ্গি এক্সট্রিমিজমকে মোকাবেলার জন্য খুবই দরকার।
তার মানে নির্বাচনের দরকার নেই, যেটা আওয়ামী লীগ ডকট্রিন, যেটা দিল্লি ডকট্রিন এই সাউথ এশিয়ার জন্য মুসলিম দেশগুলোর জন্য ব্যবহার করেছিল। সো এই বুদ্ধিজীবীদের প্রতি আমার কখনো কখনো করুণা হয়, এবং সাফা ভাই ঠিকই বলে গিয়েছিলেন। কিন্তু আমাদের রাজনীতিকরা রাজনীতির মাঠের নিয়ন্ত্রণ, জনগণের ভালোবাসা এটা পেতে পুরোপুরি সফল হয়নি, এবং আমাদের বাচ্চারা, আমাদের বন্ধুরা, আমাদের যুবকরা যেভাবে বুকে তাজা রক্ত দিয়ে রিপাবলিক গড়ার জন্য, কারণ অহংকার এবং রাষ্ট্রকে পায়ের নিচে ধূলিসাৎ করার যে তন্ত্র শেখ হাসিনা চালু করেছিল, এর মধ্য দিয়ে শেখ হাসিনা তন্ত্রকে মানুষ কিন্তু কবর দিতে চেয়েছে, ওখানেই ছিল এই রক্তের দায়। কিন্তু গত 15 মাসে একটা ব্যাপারে যদি গণভোট হয়, রাজনীতিকরা ভালোবাসা অর্জন করতে পেরেছে কিনা, সেটা রাজনীতিকদের মধ্যেই ফোটাফুটিটা করুন, তাহলেই পেয়ে যাবেন। আমার মনে হয় রাজনীতির যে গণতন্ত্রের যে ভাষা, সংস্কৃতি, টেবিলের সংস্কৃতি, আলোচনার সংস্কৃতি, দায়বদ্ধতার সংস্কৃতি, এটা যদি না হয়, তাহলে আমাদের রাজনীতিকরা ভবিষ্যতে কী শিক্ষা পাবে আমি জানি না। তবে গণতন্ত্র মানে টেবিলের সংস্কৃতি, পরস্পরের প্রতি শ্রদ্ধার সংস্কৃতি, কিন্তু তার মানে নিজের রাজনীতি বিসর্জন দিয়ে নয়, নিজের জায়গায় থেকে। এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়া, এই মুহূর্ত পর্যন্ত ভোটের সংস্কৃতি, ভোটটাই হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট বাট বেস্ট, কারণ এর চেয়ে ভালো বেস্ট আর কিছু আসেনি। সো আমার মনে হয় আমাদের অনেকগুলো সর্বনাশ হয়ে গেছে গত 15 মাসে, আমরা এখনো বুঝতে পারিনি। এবং এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা ব্যবসা বাণিজ্য, শেয়ার মার্কেট, প্রতিটি ক্ষেত্রে আপনি ভালো করে খেয়াল করুন। ট্রেড নিয়ে, যারা ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে কাজ করছে বাংলাদেশে, যে নন ব্যাংকিং এবং ব্যাংকিং, তাদের ইন্ডেক্স জিরো, একদম আমি জিরো বলছি। বিডা গত কয়েকদিন আগে নিজে বলেছে 1 বিলিয়ন সামথিং নাকি এই পর্যন্ত এসছে। আই এম সরি, এই টাকা এইভাবে আসে না। 1 বিলিয়নের যদি কথা বলা হয়, তাহলে 10%, অর্থাৎ 10 মিলিয়ন, অর্থাৎ ঢাকা শহরের একটা এলাকায় সকালবেলার নাস্তায় যে খরচ হয়, সেই টাকাটা হয়তো আমরা পেয়েছি। তার মানে হচ্ছে বিনিয়োগ শূন্য, ভয়াবহ, আমাদের অনেক সর্বনাশ হয়ে গেছে। এই জন্যই তো নির্বাচনের কথা বলা হচ্ছে। কিন্তু তাহলে এই পরিস্থিতি কেন আসবে? তারপরে ডক্টর ইউনূসের একটা আশাবাদের সঙ্গে আমি আশাবাদী হতে চাই যে আগামী নির্বাচনটি হবে ব্যাপক উৎসব মুখর। এখানে একটা কন্ট্রাস্ট আছে, কারণ 2001 সালে নির্বাচন, আমি যখন নির্বাচন কাভার করি, তখন আমি দেখেছি নির্বাচনে কিন্তু মানে ভয়ের সংস্কৃতি ছিল, কারণ তার আগে জননিরাপত্তা আইনের মাধ্যমে বিরোধী দলকে শুধু ঘরে ঢুকিয়েই শান্ত হয়নি, মানে ঢাকা শহরে 4টা জায়গা ছাড়া কোথাও মুভমেন্ট করা যাবে না, যেটা একমাত্র শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের ইতিহাসে একটি আইনে স্বাক্ষর ছাড়াই, প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া আইনটি কার্যকর হয়েছে, জননিরাপত্তা। এই আইনে আওয়ামী লীগ কিন্তু পিছিয়েছে বিরোধী দলকে। সেই কারণে আমি অনেককে দেখেছি নৌকা মার্কার কাগজ নিয়ে যেতে, যে ধানের শীষকে ভোট দেবে, যে দাড়িপাল্লার ভোট দেবে, আমি নিশ্চিত, কিন্তু নৌকার বার্তার কাগজ নিয়ে যাচ্ছে। সেবার যখন লাইন ধরে গেল, আমার মনে হয় 79 কি 81% মানুষ ভোট দিল। আমি বিশ্বাস করি এবার ডক্টর ইউনূসের যে বিশ্বাস, উনি গ্রামের মানুষকে বিশ্বাস করেন, উনি শহরের মানুষের চেয়ে মনে হয় অনেক, যেহেতু উনি মানুষের সঙ্গে কাজ করেছেন, সেই কারণে আমি বিশ্বাস করি এবারের নির্বাচন, যত আমরা হতাশার কথাই বলি না কেন, শহুরে বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী সমাজ, এবারে নির্বাচন সত্যিই পার্টিসিপেটরি হবে এবং উৎসবমুখর হবে। আবার আপনার কাছে আসবো ডাক্তার জাহিদুর রহমান। অনুষ্ঠান একেবারে শেষে একটি বিষয়ে মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করবো চারজনের কাছ থেকে। নির্বাচিত সরকারের পক্ষে এত সংস্কার হজম করা কঠিন হতে পারে বলছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তার ধারণা অন্তর্বর্তী সরকার অনেক বেশি সংস্কার করে ফেলেছে, অনেক উচ্চাভিলাষী সংস্কার করেছে। নির্বাচিত সরকারের পক্ষে এত সংস্কার হজম করা একটু কঠিন হবে। আসলে কি কঠিন হবে? আমি মনে করি হবে। কঠিন হবে নির্বাচিত সরকার বলে না, কঠিন হবে হচ্ছে আপনি কিছু সংস্কার চাপিয়ে দিচ্ছেন। আমি বারবার বলছি আমাদের একটু আসলে গণ অভ্যুত্থান পরবর্তী সময়গুলোতে কোন কোন দেশে কি হয়েছে সেটা দেখা। 1930-তে একটা নতুন কনস্টিটিউশন লেখা হয়েছিল, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করা হয়েছিল, ওখানে রীতিমতো ডায়ালগ কোয়ার্টেট নোবেল পুরস্কার পেয়েছে আলোচনা করিয়ে দিয়ে, ড্রেডলক হলো, তারপরে সেটা হলো। তারপর কি দাঁড়ালো? তারপর হচ্ছে এই সংবিধানের পাশ কাটিয়ে বর্তমান প্রেসিডেন্ট আবার তার ক্ষমতা আগের চেয়ে অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। কি বলছিলাম, আমি ভেবেছিলাম, আমি আশাবাদী ছিলাম যে ভুলগুলো থেকে আমরা শিখব। যতটুকু সংস্কার আসলে মোটা দাগে সবাই একমত হবে ততটুকুই অ্যাগ্রি করা উচিত ছিল। 1930-তেও কিন্তু আমাদের মতোই একটা গণ অভ্যুত্থান হয়েছে, তারাও রক্ত দিয়েছে। সুতরাং তাদের নতুন সংবিধান হবে, সবাই সব সুখে শান্তিতে বসবাস করবে, এটা হয় না। যেমন গণভোট, আমি দেখছি এখন সরাসরি সামনে যেটা, গণভোট নিয়ে কিন্তু আমাদের একটা মানে বিপদ ইম্পেন্ডিং আছে ইলেকশনের পর, আমি শিওর, এটা আমি বলে ফেলছি। মানে গণভোটের ভবিষ্যৎটা একদম তাই। গণভোটের 4টা পয়েন্টের ক আর খ বিএনপির
সিরিয়াস নোট অফ ডিসেন্ট। ওখানে 3টা ইস্যু আছে, 3টা ইস্যুতেই বিএনপির সিরিয়াস নোট অফ ডিসেন্ট আছে। এর মধ্যে একটু বলে রাখা ভালো, তত্ত্বাবধায়ক সরকারের নোট অফ ডিসেন্ট নেই, নোট অফ ডিসেন্ট আছে তত্ত্বাবধায়ক সরকার গঠনের একটা পর্যায়ের পর। তো বিএনপি বারবার বলেছে, এমনকি তাদের সর্বশেষ একটু স্বাগত জানানোর বক্তব্যেও তারা বলেছে 17 অক্টোবর স্বাক্ষরিত জুলাই সনদ অনুযায়ী হতে হবে। তো এইটা যদি পাশ হয়ে যায় শেষ পর্যন্ত কি দাঁড়াবে? আমি এজন্য একটা কথা মনে করি, নির্বাচিত সরকারের জন্য অনেক বেশি হয়েছে, তারা অনেক বেশি যদি অ্যাগ্রি করতো তাহলে সমস্যা ছিল না। অ্যাগ্রি করার বাইরে কোনো কিছু চাপিয়ে দিয়ে সংস্কার হয় না। এবং আমি ক্ষেত্রে একটা জিনিস একটু যোগ করি, আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে ওনাকে আমরা রিলেভেন্ট হিসেবে আলোচনা করব। ডক্টর মুস্তাক খান বাংলাদেশের একজন কৃতি সন্তান, সোয়াসের প্রফেসর। উনি, তার একটা তথ্য আছে, সেটা হলো আমাদের, মানে এটা খুবই আলোচিত, গ্লোবালি আলোচিত হয়েছে, সেটা হলো আপনি একই ধরনের মানে যে কোনো পদক্ষেপ বা সংস্কার, যে কোনো কাজ করতে গিয়ে যে সব জায়গায় একই ফল পাবেন তা না। উনি খুব সুন্দরভাবে দেখিয়েছেন, পাকিস্তান এবং সাউথ কোরিয়া প্রায় একই সময়ে একই ধরনের কতগুলো স্টেপ নিয়েছে ইকোনমিক রিফর্মসের জন্য। কতগুলো বড় বড় পরিবারকে বেশি সাহায্য দেয়া, ওরা বড় হবে, বড় হয়ে ওরা দেশের ইকোনমি এগিয়ে নেবে। দেখা গেলো সাউথ কোরিয়া খুব সাকসেসফুল হলো এই মডেলে, যে হয়নি। উনি কারণ খুঁজতে গিয়ে দেখলেন আসলে যে কোনো স্টেপ আপনি নেন একটা সমাজে, এই যে সেটেলমেন্ট, বন্দোবস্তের কথা শুনি আমরা, এনসিপি খুব বলে, উনিও বন্দোবস্ত বলেন, কিন্তু সেই বন্দোবস্ত মানে পলিটিক্যাল পার্টিগুলো একমাত্র হইলাম বা আমরা মোটামুটি অ্যাগ্রি করলাম, নট নেসেসারিলি। অনেকগুলো পাওয়ার সেন্টার আছে। আমরা যে খালি বিএনপির কথা বলছি তা তো না, এই যে সংস্কারের কথা বলছি এর মধ্যে কতগুলো পাওয়ার সেন্টার আছে, তারা কতটুকুতে অ্যাগ্রি করে, ওই ব্যালেন্সিং বা কোনো একটা ইকুইলিব্রিয়ামে, ভারসাম্যের জায়গায় আমরা পৌঁছেছি কিনা সেটার উপর নির্ভর করে। এই জন্য আমি সংস্কারের ভবিষ্যৎ খুব ভালো দেখি না আসলে। জি স্যার, তো স্যার আপনি কি সংস্কারের ভবিষ্যৎ ভালো দেখেন না, এবং এই যে হজম করা কঠিন হবে? এনসিপির আপনাদের আহ্বায়ক তো আজকে বলেছেনই, একটি পক্ষ প্রকাশ্যে আর একটি পক্ষ গোপনে সংস্কারের বিপক্ষে। সংস্কারের ভবিষ্যৎ ছোট করে। সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট সবসময় প্রশ্নবিদ্ধ আমার কাছে মনে হয়েছে। যারা এমনকি কমিটমেন্ট দেখিয়েছে তাদের কাছে আমার কাছে মনে হয়েছে যে তারা লিপ সার্ভিসিং দিচ্ছে। ফলে সংস্কার অবশ্যই ঝুঁকিতে পড়বে সামনে, কিন্তু সংস্কার ঝুঁকিতে পড়লে যাদের কারণে ঝুঁকিতে পড়বে তারাও কিন্তু ঝুঁকিতে পড়বে। এটা হচ্ছে বাস্তবতা। কেন? কারণ হচ্ছে আপনি দেখবেন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা আন্দোলনের ফসল ছিল এবং যেটাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হলো ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, এটাকে পরবর্তীতে বাতিল করার কারণে আওয়ামী লীগকে একটা কনসিকুয়েন্স ফেস করতে হয় নাই। একইভাবে সংস্কার যেটুকু হয়েছে, যেটুকুতে সবাই অ্যাগ্রি করেছে, এইটুকু যদি আবার কেউ পরবর্তীতে বাতিল করে দেয় বা এটা নিয়ে কোনো ধরনের গড়িমসি করে, তাদেরকেও কিন্তু এটার জন্য মাসুল চুকাতে হবে, এটা আমার কাছে মনে হয়। জি, অধ্যাপক ডক্টর সাবির আহমেদ চৌধুরী, যে সংস্কার যদি ঝুঁকিতে পড়ে, যাদের কারণে ঝুঁকিতে পড়বে তারাও নিজেরা আসলে ঝুঁকিমুক্ত থাকবে না, এবং সংস্কারের আপনিও কি আসলে ভবিষ্যৎ কেমন দেখেন? না, এটা প্রথমত নির্ভর করছে কারা নির্বাচিত হয়ে আসে, কতটা মেজরিটি নিয়ে আসে, সেটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যেই সংস্কারই থাকুক না কেন প্রায়োরিটি সেট করতে হবে। আপনি একত্রে যে সবগুলো করতে পারবেন তা না। ডাক্তার জাহিদুর রহমান যেটা বলছিলেন যে কিছু জিনিস চাপিয়ে দেওয়া হয়েছে, না সেটা তো আছে, সেই জন্যই বলছিলাম যে সদিচ্ছার বিষয়। আপনি যে কারা সরকার গঠন করছে এই জন্যই বললাম যে সেটা একটা বিষয়, তার মেজরিটি কতটা, সে কোনটাকে গুরুত্বপূর্ণ ভাবছে, প্রায়োরিটিটা সে তখন সেট করে নেবে। তবে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ বা একমত হয়েছে, সেগুলো তো ধীরে ধীরে হয়তো হবে, সময় লাগবে, কিন্তু অনেকগুলোরও প্রয়োজন রয়েছে। মূল জায়গা তো হচ্ছে যে আমাদের গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিক যে জায়গাটা রয়েছে সেখানে ভিত্তিটাকে কাজ করানো। সেগুলো তো কাগজে কলমে আমরা আগে অনেক কিছু করেছি, কিন্তু এটা ইন প্র্যাকটিস কতটা করতে পারবো, আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি এবং আমাদের অনেক তথ্যই তো আমাদের এখানে কনস্ট্রাকটিভিজমের কারণে এসে মার খেয়ে যায়। তা তথ্য তো অনেক জায়গায় এটা খুব সাকসেসফুলি অ্যাপ্লাইড, কিন্তু আমাদের এখানে এসবভাবে কাজ করে না, কারণ আমাদের পলিটিক্যাল কালচার বলেন বা আমাদের সোশ্যাল যে স্ট্রাকচারটা রয়েছে ওখানকার জায়গাগুলো অনেকটা ভিন্ন। তো এটা নির্ভর করবে সামগ্রিকভাবে তখন যে সে প্রায়োরিটি সেট এবং তারা গুরুত্বপূর্ণভাবে কোনগুলো করছে, তবে অনেকগুলোর তো অবশ্যই প্রয়োজন রয়েছে এবং সেটা অবশ্যই ধীরে ধীরে হয়তো হবে। শামসুল আলম লিটন, এই যে সংস্কারের ভবিষ্যৎ এবং আগামী নির্বাচিত সরকারের পক্ষে এই সংস্কার হজম করা আসলে কতটা সহজ হবে, কঠিন হবে, কিরকম হবে? প্রথমত সংস্কার তো আমি যদি 9 দফায় যে আন্দোলনের যে প্রেক্ষাপট আর কি, সেখানে 9 দফা ছিল, 9 দফার 7 নম্বর দফাটা ছিল লেজুর বৃত্তি মুক্ত ছাত্র রাজনীতি ক্যাম্পাসকে। তো ওই দফাটা তো হলো না, ওখানে তো হলো না, তাই না? রাতে যে ক্যাম্পাসগুলো যে শান্তিপূর্ণ শিক্ষা, একাডেমিক নলেজ হাব অ্যান্ড ডেভেলপমেন্টের ডেমোক্রেসি, তো সেটা হলো না। আমি অফিসিয়ালি একটা কথা বলছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে সংস্কার নিয়ে আমরা যতটা চিন্তিত,
জনগণ যদি বুঝে থাকে যে এই দফাটির মধ্য দিয়ে এটা হবে ওটা হবে, এবং কোনো একটা জননন্দিত এবং অভ্যুত্থানের চেতনার যে দফাটি যদি লঙ্ঘিত হয়, তাহলে জনগণই সেটা ফয়সালা করে নেবে। সব সংস্কার ভোটের একটা ব্যালটের মধ্যে দিয়ে, একটা কাগজের মধ্যে দিয়ে যদি আমরা ফয়সালা করতে যাই তাহলে তো মুশকিল। কারণ ওই যে সারোয়ার সাহেব বলছিলেন যদি সংস্কার ঝুঁকিতে পড়ে, যাদের কারণে ঝুঁকিতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে কি, গত 15টা বছর দেশটা চলেছে গান পয়েন্টে। গণতন্ত্র যখন আসবে, মানুষের বাকস্বাধীনতা, যেমন আমরা 15 মাসে তো দেখেছি। আমি এখন ডক্টর ইউনূসের উপরে আধা ঘন্টা অথবা আপনি যদি সময় দেন, আমি সমস্ত কঠিন সমালোচনা করতে পারবো, যেহেতু ইকোনমি তো আমি করলাম, ইকোনমি আমাদের তাহলে আমি কিন্তু নিশ্চিত যে আমার বাড়ি পর্যন্ত যেতে আমার কোনো অসুবিধা হবে না, কোনো বাহিনী আমাকে ধরে নেবে। জনগণ কিন্তু আর গান পয়েন্টের ভয় করবে না। এই জুলাই আমাদেরকে গান পয়েন্টের রাজনীতিটা যদি স্বেচ্ছাচারিতা করেন তাহলে জনগণ সংস্কার করে নেবে। জি, আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আছে এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।